ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অষ্টম শ্রেণীর যে ইতিহাস বইটি রয়েছে অতীত এবং ঐতিহ্য, এই বইতে মোট 9টি অধ্যায় রয়েছে এবং এটি আধুনিক ভারতের ইতিহাসের সাথে সম্পর্কিত। তোমাদের বিভিন্ন ধরনের যেগুলো ধরো পরীক্ষা থাকে সেখানে দেখবে যে আধুনিক ভারত থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর করানো হয়, মানে সেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমরা পাও। তো এই ক্লাসটা বলতে পারো ক্লাস 8 স্টুডেন্টদের একটা রিকল করার মতো, এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ তারাও এই ভিডিওগুলো দেখতে পারো। এতে তোমাদের বেসটাও ক্লিয়ার হবে এবং এখান থেকেই দেখবে পশ্চিমবঙ্গের বিভিন্ন সময় পরীক্ষা দেখবে এইখান থেকেই প্রশ্ন আসে। তো প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান, যেখানে দেখা যাচ্ছে যে মোগলদের পতন ঘটছে, মোগলদের যে ক্ষমতাটা ঔরঙ্গজেবের মৃত্যুর পর সেরকম ভাবে শক্তিশালী সেরকম শাসক না থাকায় ধীরে ধীরে দেখা যাচ্ছে যে কেন্দ্র দুর্বল হচ্ছে, এবং কেন্দ্র যদি দুর্বল হয় তাহলে আঞ্চলিক শক্তি কি হয়, উত্থান ঘটে। অর্থাৎ কেন্দ্র যদি পাওয়ার থাকে তাহলে সমস্ত অঞ্চল কেন্দ্রের আন্ডারে থাকে, কিন্তু কেন্দ্র যদি দুর্বল হয় তাহলে অঞ্চলগুলো দেখা যাচ্ছে সেখানকার শাসকরা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে এবং স্বাধীনভাবে সেখানে কি করে, শাসন কার্য করে। এরপর রয়েছে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, তারপর 4 নম্বর অধ্যায় হচ্ছে উপনিবেশিক অর্থনৈতিক চরিত্র। এছাড়া রয়েছে উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। 6 নম্বর অধ্যায়ে আমরা জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, 7 নম্বরে ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। এছাড়া 8 নম্বর অধ্যায়ে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে দেশভাগ, এবং 9 নম্বর অধ্যায়ে ভারতীয় সংবিধান ও গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার, এগুলো রয়েছে। প্রথমে রয়েছে যে ইতিহাসের ধরন। বর্তমান যে সময়টা এটা হচ্ছে বিজ্ঞানের যুগ। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত আমরা বিভিন্ন সময় কিন্তু বিজ্ঞানের বিভিন্ন ধরনের বলতে পারো জিনিসপত্র ব্যবহার করি। এমনকি তোমরা যে এখন ফোনের মাধ্যমে যে পড়াশোনাটা করছো সেটাও দেখো বিজ্ঞানের উপর নির্ভরশীল, তাই না? তো প্রত্যেকটা জিনিসের ধরো যাবতীয় ক্ষেত্রে আমরা বিজ্ঞানের একটা ছোঁয়া দেখতে পাই। তাহলে বিজ্ঞানে যখন ছোঁয়া রয়েছে তাহলে ইতিহাস পড়ার দরকার কি, এটা নিয়ে বিভিন্ন মতামত মতামত রয়েছে। যেমন ধরো এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে গঙ্গা নদী সংলগ্ন চাঁদ পাল ঘাট থেকে এসপ্লানেড চত্বরের দৃশ্য। মূল রঙিন ছবিটি জেমস বেইলি ফ্রেজারের আঁকা, এবং এটি 1826 খ্রিস্টাব্দে দেখা। দেখো তখনকার সময় কলকাতার ছবি আর এখনকার বর্তমান যে কলকাতা সেটার মধ্যে কত পার্থক্য। তো এখানে দেখা যাচ্ছে যে ইতিহাস বলতে অনেকে রাজা, তারপরে ধরো সম্রাটদের যুদ্ধ, রাজনীতি এগুলো মনে করে, কিন্তু এগুলো অনেক আগে ছিল। এখন ইতিহাসের মধ্যে রাজনৈতিকও রয়েছে, রাজনৈতিক ইতিহাস রয়েছে, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থাৎ তারপরে ধরো দেশীয় রয়েছে। এক একটা স্তর রয়েছে, যেখানে আমরা ইতিহাস চর্চা ভিডিওতে আলোচনা করেছিলাম যে কিভাবে ইতিহাসগণরা এক একটা দিকের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ইতিহাস লিখছে, অর্থাৎ ইতিহাসের লেখা যে ধরনটা সেটা পাল্টে যাচ্ছে দিনের পর দিন। তো এখানে দেখবে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ইতিহাস সম্পর্কে কি বলেছেন সেগুলো এখানে রয়েছে। তারপর ধরো যেমন মামুদের আক্রমণ হইতে লটকার্জনের সাম্রাজ্যবাদী কাল পর্যন্ত কিছু ইতিহাসের কথা, এই সকল কথা রয়েছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু আলোচনা করে দেবো। যেমন দেখো ফারুক সিয়ারের মুদ্রা, এটা হচ্ছে স্বর্ণ মুদ্রা। মুদ্রার মূলত দুই দিক থাকে, মুদ্রার দুই দিক থাকে। একটাকে বলা হয় মুখ্য দিক, আর একটাকে বলা হয় গৌণ দিক। তাহলে একটাকে বলা হয় মুখ্য দিক আর একটাকে বলা হয় গৌণ দিক। মুখ্য দিক মূলত যেখানে ধরো যেমন ধরো কোনো একটা কয়েন, সেখানে দেখবে নাম লেখা থাকে, যেমন ধরো 1 টাকার কয়েন, তাহলে দেখবে 1 লেখা আছে, সেটা হচ্ছে মুখ্য দিক। আর তার ঠিক অপোজিটে দেখবে বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করা হয়, ছবি ব্যবহার করা, সেটা হচ্ছে গৌণ দিক। তো একটা মুদ্রায় যেটা প্রথমে থাকে, যেখানে সম্রাট শাসকের ছবি থাকে, নাম লেখা থাকে, সাল লেখা থাকে, সেগুলো হচ্ছে মানে মুখ্য দিক। আর তার ঠিক বিপরীতে দেখবে বিভিন্ন ধরনের দেবদেবী ছবি হতে পারে বা বিভিন্ন ধরনের প্রতীক ইত্যাদি হতে পারে, সেটা হচ্ছে গৌণ দিক। এটা হচ্ছে ফারুক সিয়ারের মুদ্রা। এছাড়া এখানে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি যেমন লিখেছেন যে মানে সকলেই যেমন ইতিহাস লেখে, এটা নিয়ে একটা বক্তব্য রয়েছে। এটা হচ্ছে হায়দ্রা আলীর স্বর্ণ মুদ্রা, হায়দ্রা আলীর স্বর্ণ মুদ্রা। এখানে বিভিন্ন ধরনের মুদ্রা রয়েছে, সেরকম এখানে লেখা নেই। যেমন সাদাত খানের স্বর্ণ মুদ্রা। এছাড়া ধরো কোম্পানি প্রবর্তিত মুদ্রা। দেখো কোম্পানি যেটা প্রবর্তিত মুদ্রা সেটা একটু অন্যরকম দেখতে। তাহলে যখন দেখা যাবে যে এক জায়গায়, যেমন যখন প্রাচীন ভারতের ইতিহাস দেখবে তখন দেখবে এক রকমের মুদ্রা, মধ্যযুগের ভারতের সময় দেখবে অন্য রকমের মুদ্রা, অর্থাৎ যত দিন গেছে মুদ্রা অন্য অন্যরকম হয়েছে। দেখো কোম্পানির মুদ্রা এটা একটু অন্যরকম দেখতে। এটা হচ্ছে দ্বিতীয় শাহ আলমের খোদাই করা ফার্সি মুদ্রা, যেখানে ফার্সি ভাষায় লেখা থাকতো। অনেক সময় দেখা যেত যে কালমা লেখা থাকতো, যেটা মুসলিম ধর্মগুলি রয়েছে। তো ঔরঙ্গজেব বা এই যে ধরো কালমা এগুলো যে লেখা থাকতো, এগুলো তিনি মানে তার সময় এগুলো লিখতে বারণ করেছিলেন। কারণ দেখো ওটা একটা ধর্মীয় জিনিস, এবার কেউ হয়তো কোনো হাতে হয়তো ছুঁয়েছে, তাহলে সেটার কি মানে সেটা একটা অপমান করা হয়, তো যার জন্য তিনি কালমা যেটা আছে এটা তখন লিখতেন না। তারপর আছে যে এটা হচ্ছে সম্রাট দ্বিতীয় শাহ আলমের খোদাই করা বাংলা প্রেসিডেন্সি থেকে প্রচলিত মুদ্রা। আধুনিক যুগের ইতিহাস লেখার ক্ষেত্রে মুদ্রা একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ মুদ্রা থেকে দেখো আমরা সে সময়ের অর্থনীতিটা বুঝতে পারি। প্রথমত ধরো সাল একটা দেওয়া থাকে, তারপর ধরো কোন রাজা থাকে সেই রাজার প্রতিকৃতি থাকে, তারপর ধরো সেই রাজাটা কোন দেবদেবীর প্রতি মানে তিনি
মানে তার কাছে তিনি তার উপাসক যে দেবদেবী সেটা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তারপর ধরো মুদ্রাতে যে ধাতু ব্যবহার করা হয় সেটাতে গুণগত মান কিরকম সেখান থেকে অর্থনৈতিক ব্যবস্থাটা সম্পর্কে জানা যায়। যদি দেখো যে অনেক ভালো স্বর্ণ মুদ্রা থাকে তাহলে বোঝা যাবে যে সে সময় অর্থনীতিটা ভালো ছিল। আবার ধরো এই এক জায়গার মুদ্রা যখন আমরা অন্য জায়গায় দেখতে পাবো তখন বুঝতে পারবো যে এখানের সাথে ওইখানে লিঙ্ক ছিল। এরকম ভাবে আমরা মুদ্রা থেকে বিভিন্ন ধরনের জিনিস জানতে পারি। মানে ইতিহাসে তো অনেক ধরনের উপাদান রয়েছে, তো তার মধ্যে মুদ্রা হচ্ছে একটা অন্যতম। তারপরে যেমন ধরো এখানে যেমন বলেছে মহাত্মা গান্ধীর সাথে আন্দোলন করা অসংখ্য মানুষের নাম জানা যায় না। তারপর ধরো হাজার হাজার সাঁওতাল বা হাজার হাজার সাধারণ মানুষ, এখানে একজন থাকে লিডার এবং তার প্রতিনিধিত্বে কি হয় পুরো সংগ্রামটা চলে, তিনি নেতৃত্ব দেন। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঊনবিংশ শতকের গোড়ার দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা মালওয়া প্রভৃতি অঞ্চল থেকে চীনে আফিম রপ্তানি করত। এই আফিম রপ্তানি নিয়ে চীনের সঙ্গে ব্রিটেনের সংঘাত এবং শেষ যুদ্ধ হয়েছিল। এই ছবিটি চীনের ক্যান্টন প্রদেশে ইউরোপীয় ফ্যাক্টরির ছবি। মূল রঙিন ছবিটি উইলিয়াম দানিয়েলের আঁকা 1805 থেকে 1810, এবং এই ধরনের ছবিগুলি ইতিহাসের উপাদান হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। এই যে ছবিটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্যান্টন বন্দর। যিনি বা যারা লিখেছেন তিনি বা তারা যেভাবে কোনো ঘটনা দেখেছেন বা বুঝেছেন সেভাবেই লিখেছেন ইতিহাস। যার জন্য দেখবে যেটা হচ্ছে হিস্টোগ্রাফি, কিভাবে মানে বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তিতে ইতিহাসকে লেখা হয় বিভিন্ন ভঙ্গিতে। তাহলে ক্যান্টন বন্দরের এটা আরেকটা দিক ছবি। এখানে দেখো যে ইতিহাসের যেটা যুগ বিভাজন যে সমস্যাটা যে কটি ভাগে ভাগ করা যায় এটা নিয়ে একটা রয়েছে, যেখানে ভারতের ইতিহাসকে মূলত তিন ভাগে ভাগ করা যায়: প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ। আধুনিক শব্দটি এসেছে আধুনা থেকে, এর মানে হচ্ছে বর্তমানকার, সম্প্রতি বা নতুন। আর সম্প্রতি কিংবা বর্তমানে ঘটেছে যে ঘটনা তাই আধুনিক কালের ঘটনা। যেভাবে দেখলে সত্যি কুলিঙ্গ যুদ্ধ যেমন 2014 সালের তুলনায় অনেক আগে ঘটেছিল, এরকম ভাবে বিভিন্ন ধরনের উপমা রয়েছে। তো 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি রাজাবলী নামক একটি ইতিহাস বই লেখেন। তাহলে রাজাবলী নামক ইতিহাস গ্রন্থটি 1808 খ্রিস্টাব্দে কে লিখেছিলেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এবং ভারতের ইতিহাস লিখতে মৃত্যুঞ্জয় সময় গোনা শুরু করেছিলেন মহাভারতের রাজা যুধিষ্ঠির কাল থেকে এবং শেষ পর্যন্ত রাজাবলীর কলিযুগে এসে শেষ হয়েছে। মানে এক একজন এক এক ভাবে ইতিহাসকে লিখেছিলেন। তো বিদ্যালঙ্কার তিনি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি যে ইতিহাসটি লিখেছিলেন যেটার নাম হচ্ছে রাজাবলী, সেটা সময় শুরু হচ্ছে মহাভারতের রাজা যুধিষ্ঠির কাল থেকে এবং শেষ হচ্ছে কলিযুগের সময় পর্যন্ত। তো 19 শতকের একেবারে গোড়ায় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তাই করেছিলেন। রাজাবলীতে প্রায় সব ঘটনার পিছনে অদ্ভুত সব যুক্তি রয়েছে। রাজাদের কথা বলার জন্য রাজাবলী লেখা হয়েছিল। এরপরে রয়েছে যে 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, যেটি লিখেছিলেন জেমস মিল। এই গ্রন্থটা মানে তখনকার সময় কি হয়েছিল যে ব্রিটিশরা যখন ভারতে এসেছিল তখন তারা চাইলো যে এই দেশকে যদি মানে এই দেশে যদি আমাদের রাজত্ব করতে হয় তাহলে এই দেশের ইতিহাসটা আমাদের পক্ষে জানা খুবই দরকার। এবং তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের ঐতিহাসিকরা তারা দেখা গেছে যে ইতিহাস রচনা করেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে জেমস মিল। যেমন ধরো ফোর্ট উইলিয়াম কলেজ, যেটা 1800 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এখানে মূলত ব্রিটিশ যারা আধিকারিক ছিল তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হতো। মানে প্রথমে ধরো তারা ব্রিটিশ থেকে তো আসতো, ভারতের ইতিহাস থেকে পড়ানো হতো যাতে তারা এই দেশে মানে খাপ খাওয়াতে পারে, এই দেশে যাতে তারা শাসন করতে পারে। তো সেখানে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই গ্রন্থটা কিন্তু পড়ানো হতো। পরবর্তীকালে ফোর্ট উইলিয়াম কলেজটা বন্ধ হয় এবং হেইলিবেরি কলেজ, যেটা ব্রিটেনেই ছিল, তো সেখানে পড়ানো হতো। তো এই যে গ্রন্থটা রয়েছে জেমস মিলের এই গ্রন্থ, এই বইয়ের মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা, যাতে সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে এবং ব্রিটিশ প্রশাসন যুক্ত বিদেশিরা, কারণ যে দেশ বা দেশের মানুষকে শাসন করতে হবে সেই দেশের ইতিহাসটাও জানতে হবে। দেখো যদি আমরা কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যাই, এবার সেই জায়গাটা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা যদি আমাদের কাছে অজানা হয় তাহলে কিন্তু সেখানে মানাতে টাইম লাগবে। কিন্তু সেই জায়গায় যদি আমরা ইতিহাসটা জানি তাহলে কি আমরা তো আগে থেকে বুঝতে পারি যে এই জিনিসটা এরকম, তাহলে আমাদের কি মানাতে বেশি সময় লাগে না। তো এই জন্য দেখা গেছিল যে জেমস মিল তিনি গ্রন্থটা লিখেছিলেন। ভারতবর্ষের প্রতি ব্রিটিশ প্রশাসনের আচরণের যুক্তি নাকি লুকিয়ে আছে ইতিহাসে। এই যে গ্রন্থটা আমি বললাম জেমস মিলের, এখানে দেখা গেছে জেমস মিল তিনি ইতিহাসে তিনটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে হিন্দু যুগ, একটা হচ্ছে মুসলিম যুগ, আর একটা হচ্ছে ব্রিটিশ যুগ। দেখো এখানে তো হিন্দু যুগ হলো, মুসলিম যুগও মানলাম, তাহলে ব্রিটিশ তারা তো খ্রিস্টান ছিল, তাহলে এখানে খ্রিস্টান যুগ ছিল, কিন্তু এটা খ্রিস্টান যুগ নয়, মানে তাই তিনি লেখেননি। প্রথম দুটি কাল পর্যায়ে শাসকের নামে, ধর্মের নামে, এবং শেষটা শাসকের জাতির নাম, অর্থাৎ তাই খ্রিস্টান যুগ হলো না, এটা হলো ব্রিটিশ যুগ। অর্থাৎ ব্রিটিশদেরকে প্রাধান্য দেওয়া হলো, অর্থাৎ ধর্ম নয়, এখানে জাতির যেটা পরিচয় সেটা কিন্তু দেওয়া হলো। তাহলে আধুনিক হতে হলে ধর্মের বদলে জাতির পরিচয় দরকার। তার সঙ্গে মিল লিখেছেন যে মুসলিম যুগ ভারতের ইতিহাসে অন্ধকারময় যুগ, তিনি এটা লিখেছেন। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে এই যে ধরো হিন্দু মুসলিম ব্রিটিশ যুগ ছিল, সেটাই ধীরে ধীরে তিনটি ধাপ নাম বদলে প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক যুগের ইতিহাস। এবং বছর বছর এই ধাঁচেই চললো ভারতের ইতিহাস চর্চা। সেই জন্যই পলাশী যুদ্ধ বা মহাত্মা গান্ধীর আন্দোলন সবকিছুই আধুনিক ভারতের ইতিহাসের খোপে ফেলে দেওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। রবীন্দ্রনাথের কথায় আবার ফিরে যাক, সব দেশের ইতিহাস যে একই রকম হতে হবে তার মানে নেই। ঔরঙ্গজেব মারা গেলে 1707 খ্রিস্টাব্দে তার সময়কালে সাধারণত ভারতের ইতিহাসের মধ্যযুগে ফেলা হয়। তার মাত্র অর্ধ শতক পরে
পলাশির যুদ্ধ হয় 1757-তে। অর্থাৎ দেখো 1700 সাল আর দিকে 1757, প্রায় বলতে পারো 50 বছর। হ্যাঁ, তো পলাশি যুদ্ধকে ফেলা হলো ভারতের ইতিহাসের আধুনিক পর্বে। অথচ বাংলা নবাবী শাসনের আদব কায়দাগুলো মুঘল প্রশাসন থেকে নেওয়া হয়েছিল। এমনকি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তাদের শাসনকালের প্রথম দিকে মুঘল প্রশাসনিক ব্যবস্থার বহাল রেখেছিল। তাহলে কোন যুক্তিতে ঔরঙ্গজেবের মধ্যযুগ পর্বে এবং সিরাজউদ্দৌলা ক্লাইভ পর্বে আধুনিক যুগ? এইভাবে বিভিন্ন ধরনের তর্ক ও মতপার্থক্য রয়েছে। এখানে যেমন ইলতুৎমিশ যখন মারা যায় তখন তার মেয়ে রাজিয়া দিল্লি শাসনভারের জন্য নির্বাচন করেছেন। যথাক্রমে রাজিয়া সুলতান হয়। অন্যদিকে অষ্টাদশ শতকে এবং তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর জেনারেল বা প্রশাসনিক কর্তার পদে কোনো নারীর খোঁজ পাওয়া যায়নি। তাহলে দেখো আমরা মধ্যযুগের ভারতের ইতিহাসে সুলতান রাজিয়ার কথা জানতে পারি। এছাড়া প্রাচীনকালেও আমরা বিভিন্ন ধরনের মেয়েদের কথা জানতে পারি, নারীর কথা জানতে পারি। কিন্তু দেখো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল বা প্রশাসনিক কর্তার পদে কোনো নারীর খোঁজ পাওয়া যায় না। তাহলে এখন নারীর শাসন ক্ষমতার নিরীক্ষে বিচার করলে কোনটা আধুনিক আর কোনটা আধুনিক নয়? তাহলে এইভাবে দেখা গেছে যে বিভিন্ন ধরনের মতপার্থক্য রয়েছে। তো যুগ বলতে একটা বড় সময়কে বোঝায় এবং প্রতিটি যুগের মানুষ ও তাদের জীবনযাপনের নানা রকম বৈশিষ্ট্য থাকে। এগুলো হচ্ছে এক একটা ডাক টিকিট, বুঝলে? যেমন এটা হচ্ছে আজাদ হিন্দ, তারপরে ধরো রয়েছে এটা আজাদ হিন্দের, এগুলো হচ্ছে এক একটা ডাক টিকিট। তারপরে ধরো পানিপথে যুদ্ধের বিষয়েও কথাটাও খানিকটা একই রকম বলা যায়। যেমন 1947-এ ভারত বিভাজন কি কোনোভাবে ঠেকানো যেত না? তাহলে প্রশ্নটা সামাজিকভাবেও প্রাসঙ্গিক হয়ে পড়ে। আজও ভারতবর্ষের অনেক মানুষ ওই সময়ে দেশভাগের স্মৃতিতে কষ্ট পান, হয়তো তাদের ব্যক্তিগত জীবনে দেশভাগের নানান ছাপ ফেলে গিয়েছিল। তো ভারতের আধুনিক কালের ইতিহাস উপাদান, অর্থাৎ ভারত মানে যার সাহায্যে আমরা আধুনিক কালের ইতিহাস সম্পর্কে জানতে পারি। যেমন ধরো এগুলো ডাকটিকিট রয়েছে। তারপর ধরো গত 400 বছরের কাগজপত্র, বই, আঁকা ছবি এখনো অতটা নষ্ট হয়নি। সেগুলো বৈজ্ঞানিক উপায়ে সেগুলো সংরক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। তারপর হচ্ছে আজাদিন ফৌজের সম্মানে জাপান কর্তৃক প্রবর্তিত ডাকটিকিট আধুনিক সময়ের ইতিহাস লেখার অন্যতম উপাদান হচ্ছে ডাকটিকিট। এছাড়া যেমন ধরো যেগুলো থেকে ইতিহাস জানা যায়, যেমন আধুনিক ভারতে যেমন প্রশাসনিক কাগজপত্র, বই, ডায়েরি, চিঠি থেকে শুরু করে জমির বিক্রির দলিল, তারপর আছে রোজগার বাজারের ফর্দ, সবই ইতিহাসের উপাদান। এছাড়া আবার ছবি রয়েছে, মানচিত্র, পোস্টার, বিজ্ঞাপন, সংবাদপত্র, কত রকমের জিনিস ব্যবহার করা হয় ইতিহাস লেখার কাছে। এছাড়া রয়েছে আত্মজীবনী। তারপর হচ্ছে যে অ্যালেন অ্যাক্টোভিয়ান হিউম জীবনীতে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার কৃতিত্ব হিউমকে দিয়েছেন। তাহলে অ্যালেন অ্যাক্টোভিয়ান হিউম তিনি যা জীবনীতে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হিসাবে, আচ্ছা এটা এখানে আছে যে উইলিয়াম ওয়েডারওয়ান তার লেখায় অ্যালেন অ্যাক্টোভিয়ান হিউমের জীবনীতে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার কৃতিত্ব হিউমকে দিয়েছেন। মানে হিউম চেয়েছিল যে হিউম ব্রিটিশদেরই একজন কর্মকর্তা ছিল এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে যে তিনি জাতীয় কংগ্রেসটা গঠন করেছিল অনেকটা প্রেসার কুকারের জন্য। মানে প্রেসার কুকারের কাজ হচ্ছে কি, যে যখন ধরো কোনো কিছু গরম করা হয় এবং ভাপটাকে বার করার জন্য কি হয়, একটা জায়গা থেকে সেখান থেকে পুরো ভাপটা বেরিয়ে যায়। তো এইটারই ব্যবস্থা করেছিল যে মানে ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ক্ষোভ আন্দোলন হচ্ছিল। তো ভেবেছিল এমনই একটা সংগঠন বানায় যেখানে কি হচ্ছে যে সকলে জমা হবে এবং তাদের ক্ষোভগুলো বলবে। এবার যখনই তারা ক্ষোভগুলো বলবে তখনই তাদেরকে দমন করে দেওয়া হবে। তো এই কাজটাই কংগ্রেসরা করেছিল। তো এই জন্য তো যেহেতু ধরো অ্যালেন অ্যাক্টোভিয়ান হিউম যেহেতু এটা প্রতিষ্ঠা করেছিল, তো এটা নিয়ে লেখা আছে এবং এটা আমরা উইলিয়াম ওয়েডারওয়ান তার লেখায় এটা আমরা পেয়েছি। এভাবে জীবনের ক্ষেত্রে লেখক নিজের ইচ্ছা মতো লিখতে পারেন তেমন ছবি তিনি তুলে ধরেছেন। যেমন ধরো আমরা একটা ছবি দেখবো, যে এই যে ধরো ছবিটা রয়েছে গান্ধীজির সাথে নেতাজি। এখানে দেখো যে নিচে ছবিটা 1938 সালে হরিপুর কংগ্রেস অধিবেশনের সময় তোলা একটি ফটোগ্রাফ। ছবিতে গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসুর যেটা হাস্যমুখের আলাপে ব্যস্ত, অথচ এই সময় নানান প্রসঙ্গে দুজনের মধ্যে মতবিরোধ ছিল। এমনকি পরের বছর সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি ত্যাগ করেছিলেন, অথচ এই ছবি থেকে সে সময় দুজনের সম্পর্কে সংঘাত বোঝা যায় না। ফলে ফটোগ্রাফির পেছনে ছবির ইতিহাস জানা না থাকলে ফটোগ্রাফ নিজে সবসময় সঠিক মনোভাব প্রতিফলিত করে না। এই যে ধরো এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ গান্ধীজির সাথে নেতাজি, তো এখানে ধরো যে ছবিটা আছে এই ছবিটা থেকে আমরা কি মনে করবো যে এদের সাথে এদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। আসলে গান্ধীজি তিনি খুবই অহিংসবাদী ছিলেন এবং তার ঠিক বিপরীত ধর্মাবলী ছিলেন নেতাজি, তাই তো? যার জন্য তাদের মধ্যে সেরকম মানে মনের মিল হয়নি, কিন্তু দুজন দুজনকে কিন্তু শ্রদ্ধা করতেন। তারপরে দেখবে যখন ত্রিপুরা অধিবেশন হবে তখন দেখবেন গান্ধীজি যেমন পটবী সীতারামাইয়াকে সভাপতি করতে চেয়েছিলেন, কিন্তু জয়ী হয়েছিলেন নেতাজি, যেটা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়েছিল এবং পরবর্তীকালে দেখা যায় সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করছে এবং তারপর তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করছেন। এবং এটা হচ্ছে বল্লভভাই প্যাটেল ছবি, এটা নিয়ে এখানে রয়েছে। আবার ব্রিটিশদের চোখে যেমন ধরো তিতুমির, বিরসা মুন্ডা, সিধু কানু এগুলোকে তারা হাঙ্গামাকারী বলে মনে করে, কিন্তু ভারতের কাছে এরাই ছিল স্বাধীনতা সংগ্রাম। তারা তো দেশের জন্য লড়াই করেছিল, কিন্তু ব্রিটিশদের চোখে তারা কিন্তু শত্রু ছিল। আর আবার আমাদের চোখে ব্রিটিশরা হচ্ছে শত্রু।
এখানে দেখো একটা বিষয় রয়েছে যে সাম্রাজ্যবাদী, একটা যে সাম্রাজ্যবাদ, একটা যে উপনিবেশবাদ, একটা হচ্ছে জাতীয়তাবাদ। এই তিনটা হচ্ছে এক একটা কনসেপ্ট। প্রথমে হয় উপনিবেশবাদ। উপনিবেশবাদ মানে হচ্ছে যখন ধরো একটা শক্তিশালী দেশ কোনো একটা দুর্বল দেশের কাঁচামাল ধরো ব্যবহার করে, সম্পদ ব্যবহার করে সেগুলো নিজের দেশে কাজে লাগায়, সেটা হচ্ছে উপনিবেশবাদ। যেমন ধরো ব্রিটেনের উপনিবেশ ছিল ভারত, তারপর ধরো আফ্রিকা, সেখান থেকে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কাঁচামাল নিয়ে যাচ্ছে, সেগুলো নিজেদের বাজারে কাজে লাগাচ্ছে, এবং তারপরে দেখা যাচ্ছে উৎপন্ন ফসল মানে যেটা দ্রব্য উৎপন্ন হচ্ছে সেটা আবার দেখা যাচ্ছে উপনিবেশের বাজারে বিক্রি করছে, এভাবে তারা মুনাফা অর্জন করছে। এটা হচ্ছে উপনিবেশবাদ। সাম্রাজ্যবাদের কনসেপ্ট হচ্ছে তার থেকে বড়। এবার উপনিবেশবাদ থেকে আসে সাম্রাজ্যবাদ, যেখানে দেখা যাচ্ছে যে একটা শক্তিশালী দেশ এবং তার থেকে দুর্বল কোনো দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত বিষয়ের উপর নিয়ন্ত্রণ শুরু করে দিচ্ছে। প্রথমে ব্রিটিশরা এসেছিল কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করতে, ভারতের যেগুলো কাঁচামাল সেগুলো তারা ব্যবহার করছে, এভাবে দেখা যাচ্ছে উপনিবেশবাদের সৃষ্টি হচ্ছে। এবং তারপরে দেখা যাচ্ছে যে তারা বাণিজ্য থেকে শুরু করে তারা কি করেছে, ভারতের রাজনীতিতে প্রবেশ করছে, ভারতের অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত কিছুতে প্রভাব ফেলে দিচ্ছে পুরোভাবে। তখন হয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদ। আর জাতীয়তাবাদ মানে হচ্ছে যখন ভারতীয়রা বুঝতে পারলো যে এরা যারা শাসন করছে এটা কিন্তু আমাদের দেশের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক। যখন কোনো একটা দেশের সমস্ত নাগরিকের মধ্যে যখন ভ্রাতৃত্ব বোধ হয়, নিজের দেশের প্রতি প্রেম হয়, নিজের দেশকে ভালোবাসে নিজের, তখন দেখা যাচ্ছে সেটাকে বলা হয় জাতীয়তাবাদ। তো সাম্রাজ্যবাদ হচ্ছে একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি শক্তিশালী দেশ অথবা রাষ্ট্র আর একটি দুর্বল দেশ তুলনায় দুর্বল দেশ অথবা রাষ্ট্রের উপর প্রভুত্ব কায়েম করে এবং তাদের নিজের দখলে আনে। দুর্বল দেশটি অথবা রাষ্ট্রের জনগণ, সম্পদ সবকিছুতেই শক্তিমান দেশ এবং রাষ্ট্রটি নিজের প্রয়োজন পরিচালনা করে। এর ফলে শক্তিমান যখন তার অধীনস্থ দুর্বলের ইতিহাস খুঁজতে যায়, তখন জেমস মিলের মতো পরিস্থিতি দেখা যায়। দুর্বলের ইতিহাসকে কেবল খাটো করে দেখার প্রবণতাই থাকে। এই যে ধরো প্রথমে যখন দেখা গেছে যে ইতিহাসটা লেখা শুরু করেছিল ব্রিটিশরা, প্রথমে ঠিকঠাক লিখতো, কিন্তু তারপর কি করলো, তারা ভারতীয়দেরকে ছোট করলো এবং নিজেরা যে শ্রেষ্ঠ সেটা তারা বারবার প্রমাণ করতে গেল। এবং তখন দেখা গেল যে যেগুলো জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী যেগুলো ইতিহাস লেখন তখন হচ্ছে, তখন মানুষ যখন দেখছে যে না, যেটা এরা বলছে সেটা ভুল, আমাদের যেটা প্রাচীন ইতিহাস সেটা তো খুবই গৌরবময়, তখন দেখা গেল যে তারা নিজেদের মতো করে ইতিহাসটা লিখতে শুরু করলো। এটা হচ্ছে একটা ছবি যেটা ব্রাহ্মণ পরিবার বোম্বাইয়ের রয়েছে। এখানে দেখো তাদের যে ধরো ছবিটা রয়েছে, এই ছবির মাধ্যমে আমরা তখনকার সময় যেটা কালচার ট্র্যাডিশন সেটা আমরা বুঝতে পারছি, সেখানকার সামাজিক সাংস্কৃতিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফারের গুরুত্ব অপরিসীম। এরপর রয়েছে যে সাম্রাজ্যবাদের সাথে উপনিবেশের যোগাযোগ স্পষ্ট। ধরা যাক ভারতের অর্থনীতি একসময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ মোতাবেক চলতো। বাংলার নীল চাষ করা হতো, ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদা মাথায় রেখে তাতে বাংলার ধান, পাট প্রভৃতি চাষ নষ্ট হতো। বাংলা অনাহারে দুর্ভিক্ষ দেখা যায়। এই যে একটি অঞ্চলের জনগণ এবং সম্পদকে অন্য একটি অঞ্চলের সাথে ব্যবহার করা, এটা হচ্ছে উপনিবেশবাদ। ব্রিটেনের উপনিবেশ হিসাবে ভারতের কৃষিজ ফসল ব্রিটেনের স্বার্থে উৎপাদন করা হতো। তাহলে এগুলো তো আমরা আলোচনা করলামই। সাম্রাজ্যবাদী ভাবধারার বিরুদ্ধে ভারতের শিক্ষিত জনগণ ধীরে ধীরে, এবার দেখো জাতীয়তাবাদ ভাবধারাটা আসছে, নিজেদের মধ্যে জোট বাঁধলো। ইংরেজি শিক্ষা, সরকারি চাকরি পেলেও দেশীয় সমাজে শিক্ষিত জনগণরা নিজেদের মতো করে নিজেদের দাবিগুলো নিয়ে কথা বলতে শুরু করলো। সেই চর্চা থেকে ইতিহাসও বাদ পড়লো না। মিলের ইতিহাসের যুক্তিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী বিশ্লেষণের বিপক্ষে ব্যবহার করা শুরু হলো এবং খোঁজা হলো প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস। দেখা গেল যেভাবে ব্রিটিশরা বলে এই ভারতের ইতিহাস নেই, না তা ঠিক নয়। ইতিহাস আছে, শুধু বিভিন্ন উপাদান থেকে তাকে চেহারা দিতে হবে। এবং সেই উদ্দেশ্যে বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে আমি তুমি সবাই ইতিহাস লিখবো, সেই কাজটা শুরু হলো। তাহলে এখান থেকেই কিন্তু জাতীয়তাবাদের উদ্ভব হয়েছে। এখানে দেখো একটা ছবি যেটা গান্ধীজি নিয়ে এক ধরনের ছবি, উত্তর ভারতে খুব ছাপা হতো। ছবিটি গান্ধীজিকে ভারত মাতার ও হিন্দু ধর্মের রক্ষক হিসাবে তুলে ধরা হয়েছে। জাতীয়তাবাদী আন্দোলনের ধর্মীয় প্রতীক ব্যবহার ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। যেখানে এটা যে ভারত মায়ের ছবি, এটা হচ্ছে গান্ধীজি। এই ছবিটা দেখা গেছে যে একসময় খুবই ছাপা হতো, ভারত মাতার ছবির সাথে গান্ধীজির ছবি, যেখানে হিন্দু ধর্মের রক্ষক হিসাবে তুলে ধরা হয়েছে। এখানটা একটু বলে দিই যে দেশের মানুষ যখন দেশের ইতিহাস লিখলেন, তখন বিভিন্ন ঘটনার অন্য বিশ্লেষণ হাজির হলো। সাম্রাজ্যের স্বার্থের উল্টো দিকটা দেশের চিন্তা এবং ইতিহাসের জায়গা পেতে শুরু করলো। সিরাজউদ্দৌলা নিরীহ ব্রিটিশ কর্মচারীদের হত্যা করেছে বলে অভিযোগ তুলেছিল ব্রিটিশ ঐতিহাসিকরা। ভারতীয় ঐতিহাসিকরা অঙ্ক কষে যুক্তি দিয়ে প্রমাণ করে দিলেন সেই অভিযোগ মিথ্যা। ইতিহাসের মধ্যে ঢুকে বললো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশীয় তথা জাতীয়তাবাদী বিশ্লেষণের কথা। এই যে ধরো সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যে বলেছিল ঐতিহাসিকটা, সেরকম কক্ষ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে সে নিশ্চয়ই ওটাকে মিথ্যা বলেছে, বুঝলে, সেটা রটিয়েছিল। তার তো যদি সেটা সত্যি হতো তাহলে সেটার কোনো প্রমাণ থাকতো, কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। আগামী 1 বছরে ভারতের তথ্য এবং তত্ত্ব ধারণার পাশাপাশি দ্বন্দ্বগুলো চোখে পড়বে। তার সঙ্গে প্রায় 250 বছর কাল পড়বে কিভাবে বদলে গেল ভারতের সমাজ, রাজনীতি, সংস্কৃতি, মানুষের জীবনযাত্রায়, তারও হদিশ পাওয়া যায়। এরকম ভাবে দেখা গেছে যে বিভিন্ন ধরনের লেখা রয়েছে। এই যে ধরো ছবিটা রয়েছে, এই ছবিটা হচ্ছে দেশভাগের সময় ছবি। পাশের ছবিটি দেশভাগের যন্ত্রণা, নতুন ঠাঁই খোঁজার
সংশয়দীর্ণ মানুষের ছবি। ছবিতে ব্যক্তিদের পুরুষ এবং নারীর চোখের ভঙ্গি দেখে তাদের উদ্বেগ এবং আকাঙ্ক্ষা প্রকাশ হচ্ছে। তাহলে এটা হচ্ছে দেশভাগের সময় একটা ছবি। দেখো তারা কতটা চিন্তিত, কারণ তারা মানে 15 আগস্ট দেশ স্বাধীন হলো, কিন্তু 17ই আগস্ট দেখা গেল যে 17ই আগস্ট দেখা গেল যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যেটা মানে সীমানাটা যে টানা হয়েছিল সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হলো। এবার মানুষ যে ধরো এক জায়গায় এক দেশে থাকতে চাইছিল, সে তখন দেখছে যে আমি তাহলে শত্রু দেশে আটকে গেছি। তাহলে এই যে ধরো নিজেদের ভিটে মাটি এই সমস্ত কিছু ছেড়ে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মানে হচ্ছে, তাহলে কি আদৌ স্বাধীনতা ছিল? তাহলে এই ছবি থেকে আমরা তখনকার সময়ে মানুষদের যে যন্ত্রণা সেটা অনেকটা খানি বুঝতে পারি, মানে সে সময়ের ইতিহাসটা বুঝতে পারি। তো এভাবে দেখা গেল যে তোমাদের প্রথম অধ্যায় শেষ হলো। এখন আমরা যেটা দ্বিতীয় অধ্যায়, সেখানে আমরা আঞ্চলিক শক্তির উত্থান দেখব, যেটা হয়েছিল 1707 খ্রিস্টাব্দে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা একধারে আছে ঔরঙ্গজেব আর একধারে আছে কে, লর্ড কর্নওয়ালিসলি। এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিসলি ছবি। যে 1707 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব মারা যায় এবং 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের মাধ্যমে ভারতের উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান। এই দুয়ের মধ্যে ব্যবধান প্রায় 50 বছর। কিন্তু এই 50 বছরে ভারতীয় অর্থনীতির রাজনৈতিক ইতিহাস অনেকটাই বদলে গেছে। সম্রাট ঔরঙ্গজেব মারা যাওয়ার পর খুব দ্রুত মোগল সাম্রাজ্যের শক্তিও নষ্ট হয়ে যায়, ফলে মোগলদের পক্ষে আর সাম্রাজ্য ধরে রাখা সম্ভব হয়নি। অনেক ক্ষেত্রে মোগল সম্রাটদের এই অবনতিকে বিভিন্ন সম্রাটদের ব্যক্তিগত দক্ষতা ব্যর্থতা দিয়ে ব্যাখ্যা করা হয়। এখানে যে কিছু ছবি আছে এটাকে দেখিয়ে দিই। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে লেখা আছে যে বাঁদিকের অংশ দেখা যাচ্ছে মোগল সম্রাট ঔরঙ্গজেব বসে আছে এবং ডান দিকে রয়েছে লর্ড কর্নওয়ালিসলির মূর্তি। ঔরঙ্গজেবের ছবি এবং কর্নওয়ালিসলির মূর্তির ভঙ্গি কি কোনো তফাৎ দেখতে পাওয়া যাচ্ছে? কর্নওয়ালিসলি দাঁড়িয়ে আছে এবং তার পরনে রয়েছে রোমান পোশাক। কেন কর্নওয়ালিসলির মূর্তি বানানোর সময় তাকে রোমান পোশাক পরানোর কথা ভাবা হলো? তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে রোমান সাম্রাজ্য এবং ব্রিটিশ সাম্রাজ্য এটার মধ্যে কি একটা যোগসূত্র। তাহলে এটা হচ্ছে ঔরঙ্গজেবের ছবি, এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিসলির ছবি। তাহলে ঔরঙ্গজেবের মৃত্যুর পর দেখো যে কিভাবে 50 বছরের মাথায় ব্রিটিশরা নিজেদের ক্ষমতা গড়ে দিচ্ছে। এখানে আমরা মোগল সাম্রাজ্যের যে পতন হলো সেটার জন্য কিছু কারণ দায়ী দেখবো। যেমন ধরো সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহানের সময় থেকে মোগল শাসন কাঠামোর বড় বড় সমস্যা দেখা দিয়েছিল। সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে বিশেষত শেষ দিকে মোগল সাম্রাজ্যের কাঠামোগত দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে ওঠে। যেমন ধরো শাহজাহানের সময় দেখা যায় প্রচুর পরিমাণে স্থাপত্য শিল্প হয়েছিল, যার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়েছিল, এবং শাহজাহানের সময় দেখবে এক সময় দুর্ভিক্ষ হয়েছিল। এছাড়া দেখো ঔরঙ্গজেবের উত্তরাধিকারীরা সেরকম দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি। তাদের নানা অযোগ্যতার ফলে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় শক্তি দুর্বল হচ্ছে এবং তারপরে ধরো আঞ্চলিক শক্তি সেটার প্রাধান্য দেখতে পাওয়া যাচ্ছে। এ সময় বিভিন্ন ধরনের বৈদেশিক আক্রমণও হয়েছিল, যেমন ধরো বাইরের আক্রমণ, তারপরে দুর্বল সামরিক ব্যবস্থা। এছাড়া ধরো দক্ষিণ ভারতে আমরা শিবাজি এবং মারাঠাদের আক্রমণে মোগল শাসনকে ব্যতিব্যস্ত করেছিল। একদিকে যেমন দেখা যাচ্ছে নাদির শাহ, যিনি এসেছিলেন 1738 থেকে 39, পারস্যিক আক্রমণ নাদির শাহ। এছাড়া আহম্মদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণ, যেটা হয়েছিল 1756 থেকে 57 খ্রিস্টাব্দে। দিল্লি শহর ধ্বংস হয়ে গেছিল। এই যে নাদির শাহ যখন ভারত আক্রমণ করেছিল, তখন যেটা শাহজাহানের যেটা মোট সিংহাসন ছিল সেটা কিন্তু লুট করে নিয়ে গেছিল। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বৈদেশিক আক্রমণ, আবার অভ্যন্তরীণ আক্রমণ। তাহলে একটা তো হচ্ছে ধরো অভ্যন্তরীণ, যেটা একটা সংকট দেখা যাচ্ছে, কারণ কেন্দ্র দুর্বল হয়ে গেছে আর আঞ্চলিক শক্তিগুলো উত্থান করছে। আর এইদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বৈদেশিক শক্তির আক্রমণ, যেখানে আমরা নাদির শাহ দেখলাম, তারপর আহমদ শাহ আবদালি দেখলাম। এবার রয়েছে জায়গিরদার এবং মনসবদার। জায়গিরদার কি করা হতো, যে মানে সম্রাটের জন্য যেখানে জায়গা দিয়ে দেওয়া হতো কেমন, এবং সম্রাটের বিরুদ্ধে দেখা যায় মানে সম্রাটের জন্য বিভিন্ন ধরনের কাজ করে দেওয়া হতো, সৈন্য সরবরাহ করা থেকে শুরু করে যাবতীয় কাজ। তো সম্রাট তাকে টাকা দেওয়ার পরিবর্তে, নগদ অর্থ দেওয়ার পরিবর্তে জায়গা দিত, যার জন্য এখানে জায়গিরদার। আর মনসবদার হচ্ছে একটা পদ, যেটাকে বলা হয় পদমর্যাদা। এখানে জায়গিরও দেওয়া হতো। আবার অনেক সময় কি করা হতো যে নগদ অর্থ যেটা ছিল সেরকম ব্যবস্থা ছিল। তো এগুলো দেখা গেছিল যে জায়গিরদার সিস্টেম এটা তো অনেক আগে ছিল, আর মনসবদারে যেটা করেছিল আকবর। তো মুঘল শাসন কাঠামোকে বিপর্যস্ত করে দিয়েছিল শেষ দিকে দেখা যাচ্ছে। তারপরে ধরো দরবারি অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, মানে ওই কিং মেকার বলতে পারো, ইরানি গোষ্ঠী, তুরানি গোষ্ঠী, হিন্দুস্তানি গোষ্ঠী, এভাবে বিভিন্ন ভাগ হয়ে গেছিল। এবার কে রাজা হবে, তারা সেই গোষ্ঠীগুলো নিয়ে কি করতো, সেই রাজাটাকে গঠন করতো। তাহলে কি ধরো এক একটা গোষ্ঠী নিয়ে যদি এক একটা রাজাকে যদি করা হয়, তাহলে কি সেই জায়গাটাকে আদৌ ভালো থাকবে? এভাবে দেখা গেছে যে সম্রাট এবং অভিজাতদের সুষ্ঠু শাসন ব্যবস্থার বদলে ব্যক্তিগত লাভ ক্ষতির প্রতি বেশি মনোযোগ হয়েছিল, মানে প্রত্যেকে নিজের লাভ ক্ষতি দেখতে গেছিল। তাহলে এভাবে কি একটা দেশ চলবে, একটা শাসন চলবে না। তারপর ধরো বিভিন্ন ধরনের আয় ব্যয়ের মানে গোলমাল দেখা গেছিল। তারপর 18 শতকের মাঝামাঝি সময় বিশাল মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব দুর্বল হয়ে পড়েছিল। এছাড়া দেখা যাচ্ছে যে আঞ্চলিক শক্তিগুলি এক একটি অঞ্চলকে সর্বসেবা হয়ে উঠেছিল। এই শক্তিগুলি সরাসরি মোগল কৃতিত্ব অস্বীকার করেনি। মানে এই যেমন এই সময় আমরা দেখবে বাংলার উত্থান দেখবে, হায়দ্রাবাদে রয়েছে, হ্যাঁ, অযোধ্যা রয়েছে, এগুলোর এক একটা আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল। এমন নয় যে তারা মোগল সম্রাটকে মানে অবহেলা করতো। মোগল মানে সময় সময় অন্তর অন্তর টাকা পাঠিয়ে দিত, এরকম একটা ব্যবস্থা ছিল। কিন্তু আবার এমনও দেখা গেছে যে টাকা হয়তো বন্ধ করে দিয়েছে। আবার বিভিন্ন ধরনের ধরো বড় বড় যেগুলো কাজ করার হতো, সেগুলো তো ধরো পারমিশন নিতে হতো মোগল সম্রাটদের কাছ থেকে। তো সেগুলো দেখা গেছে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ মোগলদের কিন্তু আনুগত্য যেটা, সেই ব্যবস্থাটা কিন্তু সময়ের পর পর দেখা যাচ্ছে যে এই যে মৌখিকভাবে মোগল কর্তৃত্ব বৈধতা সকল আঞ্চলিক শক্তি মেনে চলতো। নিজেদের শাসনকে মান্যতা দেওয়ার জন্য আঞ্চলিক শাসকরা মোগল সম্রাটদের অনুমোদন চাইতো।
এমনকি অনেক আঞ্চলিক রাজ্য নিজেদের প্রশাসনকে মোগল প্রশাসনের ধাঁচেই গড়ে তুলেছিল। বাস্তবে অষ্টাদশ শতকের বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী এবং কেন্দ্রীকরণ, মানে যেখানে কেন্দ্র দুর্বল হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান, এটাকে বলে বিকেন্দ্রীকরণ। এভাবে দেখা গেছিল যে আঞ্চলিক শক্তির মধ্যে বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা, এই তিনটি আঞ্চলিক শক্তির প্রধান ছিলেন তিনজন মুঘল প্রশাসনিক প্রশাসক। তারা কখনো আনুষ্ঠানিকভাবে মুঘল কেন্দ্রীয় প্রশাসনের বিরোধিতা করেননি, যদিও নিজেদের অঞ্চলে তাদের প্রশাসনিক ক্ষমতা প্রায় চূড়ান্ত ছিল। এখন আমরা বাংলা যে স্বাধীন হলো, মানে স্বাধীন না, মানে বাংলা যেটা ধরো গঠিত হলো, আঞ্চলিক শক্তির উত্থান হলো, সেটা দেখবো। সুবা মানে হচ্ছে প্রদেশ। সুবা বাংলার রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য মুর্শিদ কুলি খাঁ বাংলার দেওয়ান হিসাবে পাঠিয়েছিলেন কে? ঔরঙ্গজেব। তাহলে মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ান হিসাবে পাঠিয়েছিলেন ঔরঙ্গজেব। দেওয়ান মানে হচ্ছে সেখানে যে রাজস্বটা রয়েছে, সেই রাজস্বটা সময় মতো কি করতে হবে? সুলতানকে দিতে হবে। এবং সুলতান কে ছিল? সুলতান ছিলেন মুর্শিদ কুলি খাঁ। তখন দেখা যাচ্ছে যে মুর্শিদ কুলি খাঁ তাকে পাঠাচ্ছেন। এরপর দেখা যাচ্ছে সম্রাট বাহাদুর শাহর আমলে মুর্শিদ কুলি ওই পদেই বহাল ছিলেন, অর্থাৎ দেওয়ান। এবং দেওয়ান পদে মুর্শিদ কুলি নিয়োগ পাকাপাকি করে দেন ফারুক শিয়ার। এবং 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ বাংলার নাজিম পদে নেওয়া হয়। নাজিম মানে হচ্ছে প্রাদেশিক শাসনকর্তা, এটাকে বলা হয়। তাহলে কিভাবে দেখো, প্রথমে হলো ঔরঙ্গজেব, তারপর হলো মুর্শিদ কুলি খাঁ। ঔরঙ্গজেবের সময় দেখা যাচ্ছে বাংলার দেওয়ান পেয়েছে ঔরঙ্গজেবের সময়। তারপরে ধরো বাহাদুর শাহের সময় দেওয়ান পদেই ছিলেন। তারপর দেওয়ান পদ থেকে মুর্শিদ কুলিকে নিয়োগ পাকাপাকি করে দেন ফারুক শিয়ার। এবং 1717 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে মুর্শিদ কুলি খান বাংলার নাজিম পদ পান। এভাবে দেখা যায় যৌথ দেওয়ান এবং নাজিম যৌথ দায়িত্ব পাওয়ার ফলে সুবা বাংলায় মুর্শিদ কুলির ক্ষমতা চূড়ান্ত হয় এবং আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। কত সালে? 1717 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে একটা চিঠি, বুঝলে, যে চিঠিটা হচ্ছে মুর্শিদ কুলি খানকে ঔরঙ্গজেব। তাহলে মুর্শিদ কুলি খানকে ঔরঙ্গজেবের চিঠি, মানে ঔরঙ্গজেব তিনি মুর্শিদ কুলি খানকে একটি চিঠি লিখছেন। সম্রাট ঔরঙ্গজেব তার মুন্সি ইনায়েত উল্লাহকে দিয়ে চিঠি লিখিয়ে বাংলার দেওয়ান মুর্শিদ কুলিকে পাঠিয়েছিলেন। এই চিঠিতে যেগুলো ধরো রয়েছে সেটা একটু দেখি। এই চিঠিগুলি থেকে বাংলার দেওয়ানের প্রতি মুঘল সম্রাটের মনোভাব বোঝা যায়। মূল চিঠিগুলি ফার্সিতে লেখা। তাহলে ঔরঙ্গজেব তিনি ফার্সি ভাষায় লিখতেন। তেমন একটি চিঠিতে লেখা হয়েছে যে একটি বাদশার আজ্ঞা অনুসারে লিখিত হয়েছে যে এখন বিহার প্রদেশের দেওয়ান পদও আপনাকে অর্পণ করা হয়েছে। তাহলে বাংলার সাথে বিহার দেখা গেছে দেওয়ান পদটা কাকে দেওয়া হয়েছিল? মুর্শিদ কুলি খাঁকে দেওয়া হয়েছিল। এবং আপনি স্বয়ং উড়িষ্যায় যান, ইহা ভালো নয়। মানে তুমি মুর্শিদ কুলি খাঁকে বলছে যে তুমি যদি মানে বিহারে যদি ইয়েতে যদি যাও, উড়িষ্যায় যদি যাও, সেটা ঠিক হবে না, বরঞ্চ তুমি একটা প্রতিনিধিকে পাঠিয়ে দাও। এবং জাহাঙ্গীরনগর অর্থাৎ ঢাকা যেটা আছে, এবং তার সাথে দেখা গেছে যে কুমার যুবরাজ কুমার রাখিয়া নিজে পাটনা চলিয়া গিয়েছে। আপনার অনেক কার্য আছে, মানে মুর্শিদ কুলি খাঁর অনেক কাজ আছে, তো যথা হইতে সব স্থানে তত্ত্বাবধান করিতে পারবেন। এরূপ কেন্দ্রস্থলে আপনার বসবাস উত্তম। অর্থাৎ ওড়িশা তো দেওয়া হয়েছে, একটা তো হচ্ছে বাংলা বাংলা প্রদেশ, আর তার সাথে দেখা যাচ্ছে যে আহ, একটা দেখা যাচ্ছে বাংলা, আর একটা আমরা কি দেখলাম একটু আগে, আরেকটা হচ্ছে বিহার প্রদেশ। তাহলে বাংলা আর বিহার এই দুটো দেওয়া হয়েছে। এবং উড়িষ্যা যেটা রয়েছে, উড়িষ্যাতে একজন প্রতিনিধিকে রাখতে বলছেন এবং এমন একটা জায়গায় শাসন করতে বলছেন যেখান থেকে কি করা হচ্ছে যে পুরো জায়গাটাতে শাসন করা যাবে। বাদশাহ তাহলে তত্ত্বাবধান করিতে পারবেন, এরূপ কেন্দ্রস্থলে আপনার বাস করা উত্তম, মানে যেখান থেকে সমস্ত কাজ করা যাবে। উড়িষ্যা পৃথক প্রদেশ হিসাবে অর্থাৎ সুবা হিসাবে এক কোণে স্থিত, সর্বদা ইহার পৃথক শাসন করে কর্তা থাকতো, অর্থাৎ উড়িষ্যার জন্য আলাদা একজন শাসনকর্তা থাকতো। আপনার কার্যস্থলের সঙ্গে ইহার কোনো সম্বন্ধ ছিল না। তো এই প্রদেশের অবস্থা লিখিয়া জানাবেন, মানে ওখানকার যে অবস্থা, ধরো বাংলা বিহার, তো সেখানে যে অবস্থা সেটা নিয়ে বলেছেন যে সেখানে কিরকম পরিস্থিতি সেটা তুমি জানাবে। এটা মুর্শিদ কুলি খাঁকে বলছে। জাহাঙ্গীরনগর বলতে কিন্তু ঢাকা বোঝানো হয়েছে। এছাড়া আরেকটা চিঠি ধরো রয়েছে, এখানে আমরা মূলত ইয়ে নিয়ে জানবো, ওই যে ধরো টাকা সংগ্রহ, দেওয়ানি, যেহেতু ধরো দেওয়ান পদ দেওয়া হয়েছে। ইতিপূর্বে বাদশাহের হুকুমে এই মন্ত্রীবর্গকে লেখা হয়েছে যে প্রায় 90 লক্ষ টাকা সরকারি খাজনা যাহা বঙ্গদেশ এবং উড়িষ্যা সংগ্রহ করা হয়েছে, যাহার পরিমাণ আপনি বাদশাহকে লিখিয়া জানিয়েছেন, এবং তৎসংলগ্নে অধিক অন্তত অধিক টাকা যাহা সংগ্রহ হইবে, মানে যেগুলো ধরো নেওয়া হয়েছে সেটা, তার সাথে যে অধিক টাকা তুমি পাবে সেটা যত সম্ভব এখানে পাঠাবে, অর্থাৎ ঔরঙ্গজেবের কাছে পাঠাবেন। যদি আপনি পূর্বে প্রেরিত আজ্ঞা অনুসারে পূর্বোক্ত টাকা সদরে রওনা দিয়া থাকেন, ভালোই, নয়চোত এই পত্র পাঠাবার মাত্র ওই টাকা দেখা যাচ্ছে যে অপর যাহা কিছু আদায় হয়েছে তাহা সমস্ত সর্বাপেক্ষা দ্রুতর সঙ্গে পাঠাবেন। মানে যদি ধরো চিঠিটা তুমি পেয়ে যাও যে আমি তোমাকে টাকা পাঠাতে বলছি, তার আগে যদি তুমি টাকাটা দিতে, মানে ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় যে টাকা দেবে, তো এখনকার সময় তো নয় যে তুমি বললে আর হয়ে গেল, সেটা না, একটা সময় তো লাগতো। তাহলে যদি ধরো তুমি পাঠাতে শুরু করে দিচ্ছি, মানে তুমি পাঠিয়ে দিয়েছো এবং এখন আমার কাছে আসেনি, তাহলে ঠিক আছে, কিন্তু যদি না পাঠিয়ে থাকো তাহলে কিন্তু তাড়াতাড়ি পাঠাবে, এটা নিয়ে বলছেন। জানিবেন যে বিলম্ব অবৈধ, কারণ এই বিষয়ে বাদশাহ অন্তত অধিক তাকিদ করিতেছেন, নিশ্চয়ই এই আজ্ঞা কার্যে পরিণত হবে। তো এই ধরনের চিঠিটা রয়েছে। এই চিঠি থেকে আমরা এটা বুঝতে পারছি যে ঔরঙ্গজেবের শেষ মানে রাজত্বের শেষকালে টাকার অভাব এবং সুবা বাংলা থেকে পাঠানো রাজস্বের গুরুত্ব এইখান থেকে বোঝা যায়। এবং আরেকটা চিঠিতে মুর্শিদ কুলি খাঁকে লেখা হয়েছে যে আপনি বাদশাহের রাজস্ব সংগ্রহে পরিশ্রম করিতেছেন এবং প্রার্থনা করিতেছেন যেন বাদশাহের স্বহস্তে লিখিত কয়েক ছত্র সহ এক ফরমান আপনার নামে পেরুক হন, মানে একটা ফরমান দেওয়া হয়, এবং যাহা বাদশাহ অবগত হইলেন এবং সম্রাট অনুগ্রহ পূর্বক আপনাকে একটি উজ্জ্বল সম্মান সুযোগ পর্ষ, যেটা হচ্ছে খিলাত, মানে এটা হচ্ছে উপহার দেবে, বুঝলে, এবং স্ব
হস্তাক্ষরে মানে নিজের হাতে ভূষিত ফরমান প্রদান করবেন। নিশ্চয়ই এইসব অনুগ্রহের জন্য ধন্যবাদ প্রকাশ করে দিয়ে এবং রাজস্ব সংগ্রহ এবং হুজুরি প্রেরণে সম্বন্ধে অন্তত পরিশ্রম করবে। অতি শীঘ্রই খিলাদ এবং ফরমান নিকট পাইবেন। মানে তাকে উপহার দেওয়া হবে, বুঝলে, এরকম টাইপের একটা বলেছে, ফরমান দেওয়া হবে এরকম। তো এই যে ধরো লেখাগুলো দেখলাম, যেখানে আমরা তিনটা দিক দেখলাম, হ্যাঁ, তো এই তিনটা দিক, তো এটা ফার্সিতে লিখেছিলেন এবং চিঠিগুলি মূল ভাষা হচ্ছে ফার্সি এবং বাংলার তর্জমা মানে হচ্ছে অনুবাদ করেছেন যদুনাথ সরকার। কেমন? মুর্শিদ কুলি আমলে দেখা যাচ্ছে যে বাংলার সকল ক্ষমতাবান জমিদার শ্রেণী দেখা যায় যে তৈরি হয়েছিল এবং তারা নাজিমকে নিয়মিত রাজস্ব দেওয়ার বদলে নিজেদের অঞ্চলে ক্ষমতা ভোগ করতেন। এবং মুর্শিদ কুলির আমলে বাংলার রাজনৈতিক পরিস্থিতি ব্যবসার পক্ষে অনুকূল ছিল, মানে ভালো ছিল। সমুদ্র এবং স্থলপথে এবং সমুদ্র পথে দেখা যাচ্ছে যে নানান ধরনের দ্রব্য বাংলা থেকে রপ্তানি করা হতো। হিন্দু, মুসলিম এবং আর্মেনীয় বণিকরা এই ব্যবসার প্রভাবশালী ছিল। এই সময় দেখো যে একজন যেমন ধরো হিন্দু ব্যবসায়ী উর্মিচান আর একটা হচ্ছে আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ ছিলেন এর মধ্যে অন্যতম। এইসব ধনী ব্যবসায়ী এবং মহাজনদের হাতে অর্থনৈতিক ক্ষমতার পাশাপাশি রাজনৈতিক ক্ষমতাও ছিল। শাসকেরা এদের সহায়তার উপর নির্ভর করতো। এর সঙ্গে মুর্শিদ কুলির বিখ্যাত মানে মুর্শিদাবাদের বিখ্যাত যেটা মূলধন বিনিয়োগকারী জগৎ শেঠ, মানে অনেকটা এখনকার দিনে ব্যাংকার সিস্টেমের মতো। এটা হচ্ছে একটা উপাধি, বুঝলে। সুবা বাংলার কোষাগার এবং টাকসার জগৎ শেঠের পরোক্ষ নিয়ন্ত্রণ হতো। টাকসার মানে যেখানে মুদ্রা ছাপানো হতো, আর বাংলার কোষাগার, এটা তো বুঝতে পারছো, এটা হচ্ছে একটা মুর্শিদাবাদে মুর্শিদ কুলি খানের প্রতিষ্ঠিত কাটারার মসজিদ এবং ছবিটি উইলিয়াম হজসের আঁকা 1781 খ্রিস্টাব্দে। এখন আমরা জগৎ শেঠের সম্পর্কে জানবো। মুর্শিদাবাদের রাজনীতি এবং অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল। এদের বণিক রাজা বলা হতো। কাদের বলা হতো? জগৎ শেঠদের। মানে এই যে ধরো বণিকদেরকে, জগৎ শেঠ না, যারা বণিক ছিল, হ্যাঁ, মুর্শিদাবাদের রাজনীতি এবং অর্থনীতি বণিকদের প্রভাব বেশি ছিল। তো এটাকে বলা হতো বণিক রাজা। এই বণিক রাজাদের মধ্যে ছিলেন উর্মি চাঁদ, খোজা ওয়াজিদ, জগৎ শেঠ। মুর্শিদাবাদের সিরাজউদ্দৌলার উদ্যোগে জগৎ শেঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরবর্তীকালে দেখবে এই যেমন ধরো এগুলোকে কাজে লাগিয়েছিল। যেমন ধরো মির্জাফর সেনাপতি ছিল, জগৎ শেঠের কাছে টাকা চেয়েছিল সিরাজউদ্দৌলা, কিন্তু জগৎ শেঠ দেননি, সেই পরিমাণ দেননি। যার ফলে দেখা যাচ্ছে সিরাজউদ্দৌলার সাথে জগৎ শেঠের সম্পর্ক খারাপ হয়ে গেছিল। 1652 খ্রিস্টাব্দে রাজস্থান থেকে হীরাপদ শাহ পাটনায় চলে যান এবং তার বড় ছেলে মানিক চাঁদ ঢাকায় মহাজনী কারবার শুরু করে এবং মুর্শিদ কুলি খানের সঙ্গে মানিক চাঁদের সম্পর্ক ভালো ছিল। সেই সূত্রে মানিক চাঁদ ঢাকা ছেড়ে মুর্শিদাবাদে ব্যবসা শুরু করে। মানিক চাঁদের পর তার ভাগ্নে ফতেহ চাঁদ ব্যবসার হাল ধরে এবং ফতেহ চাঁদ মুঘল সম্রাটের থেকে যেটা জগতের শেঠ বা জগৎ শেঠ উপাধিটা নিয়েছিল। এটা কে নিয়েছিল? ফতেহ চাঁদ মুঘল সম্রাটের থেকে নিয়েছিল এবং এই উপাধিটা বংশানুক্রমিক ভাবে চলতে থাকে। তাই জগৎ শেঠ কোনো একজনের নাম নয়, এটা হচ্ছে একটা নির্দিষ্ট বণিক পরিবারের উপাধি, যেটা কে দিয়েছিল? ফতেহ চাঁদকে দিয়েছিল মুঘল সম্রাটরা। এবং তারপরে হলো এই পরিবার এবং এদের কাজ ছিল, জগৎ শেঠদের কাজ ছিল যে মানে জগৎ শেঠের কাজ হচ্ছে নিজেদের মুদ্রা তৈরি, মহাজনী ব্যবসার প্রভৃতির ফলে জগৎ শেঠের বিপুল অর্থনৈতিক ক্ষমতা ছিল। এক ধরনের ব্যাংকার ব্যবস্থার মতো জগৎ শেঠদের হাত ধরেই গড়ে উঠেছিল। বাংলার অর্থনীতিতে জগৎ শেঠের নিয়ন্ত্রণ ছিল যথেষ্ট। পাশাপাশি মুর্শিদাবাদে বাংলার নবাবের দরবারও তার প্রভাব ছিল। ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজের বিরোধী উদ্যোগে জগৎ শেঠ নিজেদের দলে টানতে চেয়েছিল ব্রিটিশরা। মির্জাফর নিজেও জগৎ শেঠের পছন্দের ব্যক্তি ছিল, মানে যার ফলে দেখা গেছে পলাশী যুদ্ধের পর জগৎ শেঠদের সম্মতিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে নবাব করেছিল। মানে জগৎ শেঠের সাথে সিরাজউদ্দৌলার সম্পর্কটা সেরকম ভালো ছিল না। আর সিরাজউদ্দৌলাকে হাঁটাতে যেমন মির্জাফরের ভূমিকা ছিল, তেমন তার মাসিও কাজ করেছিল। তারপরে ধরো ঘসেটি বেগম ছিল। আর এছাড়া যেমন জগৎ শেঠ, এদের কিন্তু ভূমিকা ছিল। জগৎ শেঠের প্রিয় ব্যক্তি ছিল মির্জাফর, তাহলে সে তো চাইবে মির্জাফর শাসক হোক। যার জন্য দেখা যাচ্ছে সিরাজউদ্দৌলা শাসনও যাচ্ছে এবং বাংলার স্বাধীন যেটা নবাব সেটারও শাসন শেষ হচ্ছে এবং তার সাথে মির্জাফর শাসক হচ্ছে, কিন্তু বেশি সময়ের জন্য ছিল না সে। তখনও দেখা যায়, তারপর দেখা যাচ্ছে যে মির্জাফরের সাথে ব্রিটিশদের একটা সংঘর্ষ শুরু হয়। 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান মারা যায় এবং তখন মুঘলদের সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পর্ক ভালো ছিল। মুর্শিদ কুলির উত্তরাধিকারীদের মধ্যে ক্ষমতার গোলবন বাঁধে এবং এই সময় জগৎ শেঠ এবং কয়েকজন ক্ষমতাবান জমিদার মদতে সেনাপতি আলীবর্দী খান তিনি দেখা গিয়েছিল যে সুবা অঞ্চলে ক্ষমতা দখল করে। বাস্তবে আলীবর্দী খানের শাসনকালে মুঘলদের হাত থেকে সুবা বাংলার অধিকার বেরিয়ে গেছিল। তাহলে এতদিন পর্যন্ত মুঘলদের একটা ক্ষমতাটাও ছিল, কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে বাংলার যেটা মানে অধিকার যেটা সেটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে। শাসনতান্ত্রিক কোনো খবরে দিল্লির মুঘল সম্রাটকে জানানো হতো না। তাছাড়া নিয়মিত যেটা রাজস্ব বললাম, যে রাজস্ব দিত, রাজস্বটা বন্ধ হয়ে যায়। যদিও মুঘল কর্তৃত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়, তবুও বাংলা, বিহার, উড়িষ্যা আলীবর্দী খাঁ একটি স্বশাসিত প্রশাসন চালাতে শুরু করে। এবার দেখা যাচ্ছে যে 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা মানে আলীবর্দী খাঁ মারা যায়। এবার আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না, যার ফলে দেখা যাচ্ছে যে তার কন্যা ছিল আমিনা বেগমের পুত্র ছিল সিরাজউদ্দৌলা। তাকে দেখা গেছিল নবাব হয়েছিল, কেমন। এবার তার যখন মাসি, তখন সে চেয়েছিল যে তার পুত্র হোক, তাহলে এটা নিয়ে একটা সংঘর্ষ হবে। তো দুটো দরবারে বিভিন্ন গোষ্ঠী এবং ব্রিটিশ কোম্পানির সঙ্গে সিরাজের সংঘাত বাড়ে। তার পরিণতিতে বাংলার শাসন ব্যবস্থা ব্রিটিশ কোম্পানি কর্তৃত্ব তৈরি হয়। এখানে দেখো আমরা একটা দেখবো যে বাংলার বর্গীহানা, দেখবে ছোটবেলায় একটা কবিতা রয়েছে যে ছেলে ঘুমলো পাড়া জোড়ালো বর্গী এলো দেশে। এই যে ধরো ছড়াটা রয়েছে, তো এখানে যে এই বর্গী কারা ছিল? এরা ছিল মারাঠারা এদেরকে রাখতো। এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, গ্রামগুলোকে লুট করতো, পুরো ধ্বংস করে দিত। আর সেখান থেকে দেখা যেত প্রচুর সম্পদ নিয়ে যে তারা মারাঠা রাজ্যে নিয়ে যেত। এটা হচ্ছে বর্গী।
বাংলায় মারাঠা বা বর্গী আক্রমণ ছিল বাংলার নবাব আলীবর্দীর সময় গুরুত্বপূর্ণ ঘটনা। ডাব্লিউবি সেটে একবার প্রশ্ন এসেছিল যে যে বর্গী যে হামলা হতো তখন কে শাসন করতো, এটা কে হবে? এটা হবে আলীবর্দী। মানে কি এখান থেকে প্রশ্ন আসে, বিভিন্ন ধরনের পরীক্ষা দেখবে কিছু না কিছু প্রশ্ন কিন্তু লিঙ্ক থাকে। 1742 থেকে 1751 সালের মধ্যে মারাঠারা বাংলা উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে লুটতরাজ এবং আক্রমণ চালিয়েছিল, এবং এই আক্রমণের স্মৃতিতে কি করা হয়েছিল, বিভিন্ন ধরনের ছড়া প্রভাত এগুলো করা হয়েছিল, তাদের অত্যাচার এই সমস্ত কিছু রয়েছে। বাংলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক লুটতরাজ চালায় বর্গীরা, এবং নবাবের রাজধানী মুর্শিদাবাদও বর্গী আক্রমণের হাত থেকে বাদ যায়নি। 1751 খ্রিস্টাব্দে বাংলার নবাব ও মারাঠাদের মধ্যে সন্ধি হয়, এবং শর্তে বলা হয় যে উড়িষ্যা, যেটা জলেশ্বরের কাছে সুবর্ণ নদী সুবা বাংলার সীমানা, এবং মারাঠারা সেই সীমানা ভবিষ্যতে পার করবে না। মারাঠা হানার ফলে বাংলার পশ্চিম প্রান্ত ছেড়ে অসংখ্য মানুষ দেখা যায় পূর্ব এবং উত্তর বাংলা কলকাতায় চলে আসে। কলকাতায় অনেকে ব্রিটিশ বণিকদের আশ্রয় পেয়েছিল। নবাবের বিকল্প হিসাবে ব্রিটিশ কোম্পানি হয়ে উঠেছিল রক্ষাকারী। তাদের দেখো যে নবাব এটার বিকল্পে পরিবর্তে ব্রিটিশ কোম্পানি হয়ে উঠেছিল রক্ষাকারী মানুষ। বর্গী হামা মানে যেটা হানা, সেটাকে আটকাবার জন্য কলকাতাতে খাল করা হয়েছিল, এবং তাকে মারাঠা খাল বলা হয়। এবং এটা নিয়ে একটা চিঠি লেখা রয়েছে, কলকাতার ব্রিটিশ কুঠিরে চিঠি পত্রে তার বর্ণনা রয়েছে, এটা নিয়ে রয়েছে। তাহলে একটি খাল খনন করা হয়, যেখানে এখানে ধরো টাকা লেখা হচ্ছে সেই খালটা খনন করতে, সেগুলো নিয়ে রয়েছে। এবং দেখা গেছে যে 1744 মধ্যে এই খাল ফোর্টের দরওয়াজা হইতে হ্রদ অর্থাৎ সল্টলেকের দিকে যাইবার বড় রাস্তা পর্যন্ত সম্পন্ন হয়েছে। এখন যেটা গোবিন্দপুরে কোম্পানির সীমানা পর্যন্ত তাহা লইয়া যাইবার কাজ আরম্ভ হয়েছে। এবার এটাও একটা এই যে লেখাটা, এটা গঙ্গারাম লিখিত মহারাষ্ট্র পুরাণের অংশ, ব্রিটিশ কুঠির চিঠি অতীত অংশগুলো যে উদনা সরকার বর্গী হামলা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, এবং মূল বানান অপরিবর্তিত। ব্রিটিশ কুঠির চিঠিতে যে ফোর্টের কথা বলা হয়েছে সেটি হচ্ছে কলকাতা জেনারেল পোস্ট অফিসের জায়গা ছিল। তাই এইভাবে আমরা বর্গী হামলা দেখলাম। হায়দ্রাবাদ মোগল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। এটা হচ্ছে তার পুরো নাম, যে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী, যিনি সম্রাট ঔরঙ্গজেব তাকে চীন কুলিস খান উপাধি দিয়েছিলেন। এটা হচ্ছে পুরো নামটা, মীর কামার উদ্দিন খান সিদ্দিকী চীন কুলিস খান নিজাম উল মুল্ক। পরে দেখা যায় যে তিনি সম্রাট ফারুক শেরের থেকে নিজামুল মুল্ক এবং সম্রাট মোহাম্মদ শাহের কাছ থেকে আসফ জাহ উপাধি নিয়ে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। এর আগে আমরা দেখলাম যে বাংলায় যিনি মসজিদ কুলি খাঁ, তিনি দেখা গেছিল 1717 খ্রিস্টাব্দে বাংলা স্বাধীন করেছিল, বাংলা রাজ্য প্রতিষ্ঠা করেছিল। এবং 1724 আমরা দেখতে পাচ্ছি যে নিজামুল মুল্ক, তিনি দেখা যাচ্ছে যে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। পরীক্ষাতে এই যে নামটা আছে, এই নামটা কিন্তু আছে, যেহেতু অনেক বড় না, আর এক একজনা এক একটা নাম দিয়েছে। যেমন ধরো কিছুক্ষণ আগে যেমন দেখলাম যে সম্রাট ঔরঙ্গজেব যেমন চীন কুলিস খান উপাধি দিয়েছিল, তারপর ফারুক সিয়ে দিয়েছিল নিজামুল মুল্ক, তারপরে সম্রাট মোহাম্মদ শাহ তিনি দিয়েছিলেন আসফ জাহ। তো কে কোন উপাধিটা দিয়েছিল সেটা একটু মনে রাখবে। মোগল দরবারে প্রাদেশিক শাসক মুবারিজ খান হায়দ্রাবাদে প্রায় স্বাধীন শাসকের মতোই ছিল, এবং 1723 খ্রিস্টাব্দে আসফ জাহ মুবারিজ খানকে হারিয়ে দেন, এবং পরের বছর নিজে দাক্ষিণাত্যে সুবাদার হয়ে হায়দ্রাবাদ রাজ্যের নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। ক্রমে স্থায়ীভাবে হায়দ্রাবাদ থেকে প্রশাসন চালাতে থাকেন নিজাম, এবং 1740 খ্রিস্টাব্দ থেকে নিজাম শাসনে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের আত্মপ্রকাশ ঘটে। আনুষ্ঠানিকভাবে মোগল কর্তৃত্ব হায়দ্রাবাদ অস্বীকার করেননি। মোগল সম্রাটের নামে হায়দ্রাবাদের মুদ্রাগুলি চলত, মোগল সম্রাটের নাম করে এই সময় দেখা যেত যে মুদ্রা চালাতো, তারপর ধরো কোনো খবর থাকতো তখন সেটা মোগল সম্রাটের কাছে পৌঁছানো হতো, এমনকি সম্রাটের নামে খুদবা পাঠও করা হতো। তবে বাস্তবে প্রশাসনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ নিজাম স্বাধীনভাবে চালাতেন, এবং মোগল সম্রাটের কাছে কোনো খবর পৌঁছাতো না। হায়দ্রাবাদের যিনি শাসক তিনি নিজাম নামে পরিচিত। হায়দ্রাবাদের প্রশাসনে আনুষ্ঠানিকভাবে মোগল কাঠামো বজায় থাকলেও ভিতরের বেশ কিছু পরিবর্তন হয়েছিল, এবং জায়গিরগুলি ক্রমে বংশগত হয়ে গেছিল। প্রশাসনের অনেক নতুন লোক নিযুক্ত হয়েছিল। বাস্তবে হায়দ্রাবাদে প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটেছিল, অর্থাৎ যেখানে দেশ কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়েছিল। মোগলরা ছিল কেন্দ্রীয় শক্তি, তারা দুর্বল হয়েছিল, এবং তার ফলে দেখো বাংলা দেখছি, তারপরে হায়দ্রাবাদ, এরপর আমরা অযোধ্যায় দেখবো বিভিন্ন ধরনের শক্তিশালী শাসকের উত্থান ঘটছে। যেমন ধরো অযোধ্যা, যেটা 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যায় একটি স্বশাসনীয় আঞ্চলিক শক্তি গঠিত, স্বশাসিত মানে হচ্ছে নিজে শাসিত আঞ্চলিক শক্তি গঠিত হয়েছিল। মুঘল প্রশাসন হিসাবে সাদাত খানের দায়িত্ব ছিল অযোধ্যার স্থানীয় রাজা ও গোষ্ঠীর নেতাদের বিদ্রোহ মোকাবিলা করা। দ্রুতই সে কাজে সফল হওয়ায় মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তিনি সাদাত খানকে বুরহান উল মুল্ক এই উপাধিটা দিয়েছিল। এখানে কে কোন উপাধি দিয়েছিল সেগুলো কিন্তু একটু মনে রাখবে। এবং মোগল সম্রাটকে দিয়ে নিজের জামাই সফদরজংকে অযোধ্যার প্রশাসক হিসাবে নিযুক্ত করেন, এবং সাদাত খান পাশাপাশি অযোধ্যার দেওয়ানের দপ্তরকে দিল্লির নিয়ন্ত্রণ থেকে সরিয়ে ফেলেন তিনি। অযোধ্যা যেটা রাজস্ব বিষয়ক কোনো খবরে মোগল কোষাগারে পাঠানো হতো না, কেন্দ্র শক্তির অধীনে তখনই থাকে, বাকি রাজ্যগুলো যখন দেখো নিয়মিত কর প্রদান করে, খবর দেয়, যেটা কেন্দ্র যে নির্দেশ করে সেটাই শোনে।
কিন্তু এই সমস্ত বিষয় হচ্ছে না। সাদাত খানের জায়গির ব্যবস্থাকে আঞ্চলিক অনভিজাত লোকদের অন্তর্ভুক্ত করেন এবং অযোধ্যা অঞ্চলে ব্যবসা বাণিজ্য খুবই উন্নত ছিল। সাদাত খানের সমর্থক এক নতুন শাসক গোষ্ঠী তৈরি হয় অযোধ্যায়। তার মধ্যে ভারতীয়, মুসলিম, আফগান, হিন্দু সংখ্যা বেশি ছিল। তবে মোগল দরবারের সঙ্গে অযোধ্যার সম্পর্ক সাদাত খান শেষ করে দেননি। 1740 খ্রিস্টাব্দে সাদাত খান মারা যায় এবং ততদিনে অযোধ্যা প্রায় রাজনৈতিক ব্যবস্থা শুরু হয়ে গেছিল। তবে আনুষ্ঠানিকভাবে সমস্ত কিছুতেই মোগল সাম্রাজ্যের কৃতিত্ব স্বীকার করা হতো এবং 1754 খ্রিস্টাব্দে সফরদার জং মারা যাওয়ার পর তার পুত্র সুজা উদ্দৌলা অযোধ্যার শাসক হন এবং 1764 খ্রিস্টাব্দে, যেটা বক্সার যুদ্ধে আগে, প্রায় 10 বছর অযোধ্যার অঞ্চলে সুজার কৃতিত্ব চূড়ান্ত ছিল। দেখবে যখন বক্সার যুদ্ধ হয় তখন দেখবে মীর কাসিম, তার সাথে দেখবে দেখা গেছিল যে সুজাউদ্দৌলা এরা কিন্তু করেছিল। তারপর মোগল শাসক ছিল। এখন আমরা বাংলার নবাব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কে যেটা বিবর্তন সেটা সম্পর্কে আলোচনা করব। যেমন মুর্শিদ কুলি খানের সময় বাংলার বিভিন্ন ইউরোপীয় বণিক এবং বাণিজ্য ব্যবসা করতে আসতো। সেগুলোর মধ্যে ছিল ব্রিটিশ, ওলন্দাজ, ফরাসি কোম্পানি, তিনটিই ছিল বেশি শক্তিশালী। তাদের মধ্যে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য উদ্যোগ ছিল সব থেকে বেশি। নবাব মুর্শিদ কুলি খান বিদেশি বণিকদের সঙ্গে সচরাচর বিরোধিতায় যেতেন না, কিন্তু নিজের অধিকার এবং কর্তৃত্ব যাতে কোনোভাবে বিদেশি কোম্পানি দ্বারা ক্ষুণ্ণ না হয় সেই বিষয়ে নজর রাখতেন। বাস্তবে মুর্শিদ কুলি খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক প্রভাবিত হয়েছিল ফারুক শিয়রের ফরমান দ্বারা। তাহলে ফারুক শিয়র ফরমান কি সেটা নিয়ে এখন আলোচনা করব। মোগল সম্রাট ফারুক সিয়ার তিনি দেখেছিলেন একটা ফরমান জারি করেছিলেন, মানে যেহেতু তিনি মোগল সম্রাট ছিলেন, এবার যেহেতু কেন্দ্র যেটা বলবে সেটা বাকি জায়গাতেও হবে, তার জন্য দেখা গেছিল যে ইংরেজরা মোগল সম্রাটের কাছ থেকে ফরমান নিয়েছিল। এখানে বলা হয়েছিল যে 1717 খ্রিস্টাব্দে দিল্লির মোগল সম্রাট ফারুক সিয়ার একটি আদেশ বা ফরমান জারি করে। সেই ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে কতগুলো বিশেষ বাণিজ্য অধিকার দেওয়া হয়েছিল। এটা বাংলা, বিহার, উড়িষ্যায় দেওয়া হয়েছিল। যেমন ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে, কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না, মানে কোনো ট্যাক্স তাকে দিতে হবে না। এবার এটা শুধুমাত্র কোম্পানিকে অধিকারটা দিয়েছিল, কিন্তু কোম্পানি যারা কর্মচারী ছিল তারা দেখা গেছিল যে ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রেও এই ফরমানটা ব্যবহার করতো। যার ফলে কি হয়েছিল, অন্যান্য যারা বণিক ছিল, যেমন ধরো ভারতীয় ছিল, তারপর ওলন্দা ছিল, ফরাস ছিল, তারা অনেকটা পিছিয়ে গেছিল এবং ভারতীয়দেরও দেখা গেছিল ব্যাপক হারে কিন্তু ক্ষতি হয়েছিল। এবং ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামে জমিদারি কিনতে পারবে এবং কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবে এবং কোম্পানিকে ক্ষতিপূরণ দেবে। কোম্পানি জাহাজের সঙ্গে অনুমতি পত্র থাকলে সে জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। তাছাড়া বাংলার নবাব মুর্শিদাবাদ, তাহলে বাংলা জেলার নবাব মুর্শিদাবাদে টাকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারে। তাহলে এত কিছু অধিকার দেওয়া হয়েছিল। তাহলে যার ফলে দেখা গেছিল যে যেহেতু বাংলার নবাব ছিল মুর্শিদ কুলি খান, এবার যখন ইংরেজদেরকে এত কিছু সুযোগ নিয়ে দেওয়া হচ্ছে তখন দেখা গেছিল খুবই মানে অবস্থা খারাপ হয়ে গেছিল। এই যে ফারুক সিয়ার শোনা যায় যে তিনি কোনো একটা কঠিন রোগে তিনি ভুগছিলেন এবং পরবর্তীকালে ব্রিটিশরা কি করেছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে একজন ডাক্তার সেই রোগটা চিকিৎসা করে দিয়েছিল, সুস্থ হয়ে গেছিল ফারুক সিয়ার এবং তখন দেখা গেছিল খুশি হয়ে এই ফরমানটা জারি করেছিলেন। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লন্ডনের ইস্ট ইন্ডিয়া হাউস এবং এই ছবিটি লিখেছে, এই ছবিটি 1817 খ্রিস্টাব্দে, ছবিটি জোসেফ হাসমার সেফার এর আঁকা। এই যে ধরো ছবিতে দেখবে অনেক সময় নিচে নাম লেখা থাকে, ওইটা যে পদ্ধতিটা এটা কিন্তু জাহাঙ্গীরের সময় হয়েছিল, মানে ছবিটা আঁকার পর নিচে নাম লেখা, এটা জাহাঙ্গীরের সময় শুরু হয়েছিল। ফারুক সিয়ারের ফরমানে বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় অবাধ বাণিজ্য পথ খুলে যায় এবং অদূরে ভবিষ্যতে বাংলায় নবাবের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থনৈতিক এবং রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি হয়েছিল। এবং এটা হচ্ছে সম্রাট ফারুক সিয়ারের ছবি। বাংলা প্রায় স্বাধীনভাবে শাসন করলেও মুর্শিদ কুলি খাঁ মোগল সম্রাটের অধীনে ছিলেন, ফলে কোম্পানিকে দেওয়া ফারুক সিয়ারের ফরমান সরাসরি নাকচ মানে না করার অধিকার ছিল না। কিন্তু এই ফরমান ব্যবহার করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাড়তি বাণিজ্যিক সুযোগ সুবিধা প্রসঙ্গটি মুর্শিদ কুলির পছন্দ ছিল না, ফলে গোড়া থেকে ফরমান প্রদত্ত কোম্পানির অধিকারকে তিনি সীমিত করতে চেয়েছিলেন। মুর্শিদ কুলি খাঁ ঘোষণা করেছিলেন যেসব বাণিজ্য দ্রব্যে সরাসরি সমুদ্র পথে আমদানি এবং রপ্তানি হবে সেগুলোর উপর শুল্ক মুকুব হবে, কিন্তু দেশের ভিতরে বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক ছাড় নীতি প্রযোজ্য হবে না। ব্রিটিশদের কলকাতা সংলগ্ন গ্রাম কেনার ব্যাপারেও মুর্শিদ কুলি অমত ছিল, কারণ দেখো মুর্শিদ কুলির খাস সেখানে শাসন ছিল, সে কখনোই চাইবে না যে অন্য একটা কোম্পানি এত কিছু সুযোগ সুবিধা পাক বলে, আর সেটা পাওয়াটা উচিত নয়। মুর্শিদাবাদের টাকসাল মানে যেখানে মুদ্রা ছাপা হয়, ব্যবহারের সুবিধাও তিনি কোম্পানিকে কিন্তু দেননি। ফারুক সিয়ারের ফরমানে কেবল ব্রিটিশ কোম্পানিকে পণ্যের উপর শুল্ক ছাড় পাবে, অথচ কোম্পানির বণিকরা ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রেও দেখা যেত যে দস্তকের অপব্যবহার করেছিল এবং নবাবকে শুল্ক ফাঁকি দিতে থাকে। এবং সেই বিষয়কে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে মুর্শিদ কুলির সাথে ইংরেজ কোম্পানির সম্পর্ক নষ্ট হয়েছিল। তাছাড়া নবাবের অনেক কর্মচারীও ব্রিটিশ বণিকদের থেকে নানান অজুহাতে টাকা পয়সা দাবি করতো, এমনকি সে দাবি না মেটালে ব্রিটিশ কর্মচারীদের উপর মাঝে মধ্যে অত্যাচার করতো নবাবের কর্মচারীরা। এই সকল ঘটনাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে নবাবের সাথে কোম্পানির সম্পর্ক সেরকম ছিল না এবং পরবর্তীকালে দেখা যায় যে জগৎ সিং তাদের হস্তক্ষেপে দেখা যাচ্ছে বিষয়টি মিটে যায়, কিন্তু বাংলার নবাব এবং ব্রিটিশ কোম্পানির মধ্যে বিরোধের সূত্রপাত সেখানেই হয়েছিল। ধরো এক জায়গায় আছে বাংলার নবাব, তারা ইংরেজরা সবসময় চাইতো নিজেদের ক্ষমতাটা বিস্তার করতে এবং মুর্শিদ কুলি খাঁ তো সেটা চাইবে না, কারণ তিনি সেখানকার নবাব, তিনি কেন সুযোগ সুবিধা দিবে, এই নিয়ে দেখা যায় তাদের মধ্যে সম্পর্কটা মানে খারাপ ছিল, ধীরে ধীরে খারাপ হতো।
মুর্শিদ কুলি খানের মতো, তাহলে মুর্শিদ কুলি খানের পর আমরা দেখবো আলীবর্দী খানও বাংলায় ইউরোপীয় বণিকদের দেখা গেছিল যে বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিল। তিনি মনে করতেন যে বাংলার অর্থনীতি এর ফলে সমৃদ্ধি হবে, ফলে বিদেশি বণিক এবং কোম্পানিগুলির রাজনৈতিক এবং সামরিক ক্ষমতা কোনোভাবে বাড়তে দেওয়া যাবে না। যার ফলে দেখা যাচ্ছে যে আলীবর্দী খাঁ খেয়াল করেন যাতে ওই বণিকদের কেবল ব্যবসায়ী হিসাবে বাংলায় থাকে। তাহলে তারা যেহেতু তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিল ভারতে, তাহলে সেটাই যেন ব্যবসা বাণিজ্যের মধ্যেই যেন তাদের ক্ষমতাটা থাকে। নবাবের সার্বভৌম ক্ষমতার বিরোধী হিসাবে বিদেশি বণিক কোম্পানির উত্থান যাতে না হয় তার জন্য আলীবর্দী খাঁ সজাগ ছিলেন। পাশাপাশি বাংলার অর্থনৈতিক বাহক ব্রিটিশ বণিকদের যাতে কোনো রকম জুলুমের মুখে না পড়তে হয় সেই দিকেও খেয়াল রাখতেন নবাব। বিদেশি বণিকদের বাংলা থেকে হাঁটিয়ে দেওয়ার চিন্তা আলীবর্দী খানের ছিল না, যেটা কিন্তু সিরাজউদ্দৌলা চেয়েছিল যে বাংলা থেকে যেমন ব্রিটিশরা চলে যায়, কিন্তু আলীবর্দী খান সেরকম করেননি। তবে বিদেশি বণিকদের ব্যবসায় বাণিজ্যের বিষয়ে উৎসাহ দেখালেও বণিক কোম্পানিগুলি যাতে নিজেদের মধ্যে বিবাদ না করে সেই বিষয়ে আলীবর্দী কড়া নজর রেখেছিলেন। যার ফলে দেখা যাচ্ছে যে বাংলার ব্রিটিশ ও ফরাসি কোম্পানির মধ্যে সরাসরি সংঘাত বাঁধেনি, এটা আলীবর্দী খানের সময়। এবার এই দুই কোম্পানিকে বাংলায় দুর্গ তৈরি করতে বাধা দিয়েছিলেন আলীবর্দী খাঁ, এবং তাদের আলীবর্দী খাঁ তিনি যুক্তিতে বলেছিলেন যে তাদের নিরাপত্তার জন্য নবাব নিজেই উদ্যোগী। এবং 1744 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে মারাঠা আক্রমণের সময় সে সময় দেখবে যে বিভিন্ন ধরনের বর্গী হামলা হতো। তো আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানির থেকে 30 লক্ষ টাকা দাবি করেছিল, সেই টাকা দিতে কোম্পানি অস্বীকার করেছিল, তাই নিয়ে নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হয়েছিল। এবং পরে দেখা যাচ্ছে যে 1748 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি আর্মেনীয় বণিকদের জাহাজ আটকে রাখার ফলে আলীবর্দীর সাথে কোম্পানির সংঘাত বাধে, এবং শেষ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়ে আর্মেনীয় জাহাজগুলি রক্ষা করেন আলীবর্দী খাঁ। মানে একজন বণিকের সাথে আরেকটা বণিক, মানে একটা বণিক গোষ্ঠীর সাথে আরেকটা বণিক গোষ্ঠীতে সংঘর্ষ না হয় সেটার দিকে তিনি কিন্তু খুবই নজর দিয়েছিলেন। এখন আমরা সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে, যেটা পলাশীর যুদ্ধ যার পরিণতি হয়েছিল, সেটা সম্পর্কে দেখব। যে আলীবর্দী খাঁয়ের কোনো পুত্র সন্তান না থাকায় তিনি তার কনিষ্ঠ কন্যা ছিল আমিনা বেগম। আমিনা বেগমের পুত্র ছিল সিরাজউদ্দৌলা, তাকে দেখা গেছিল সিংহাসনে বসিয়েছে। এবার সিরাজের সাথে দেখা গেছিল যে অনেকেই চেয়েছিল যে সিরাজউদ্দৌলা বসুক না, কারণ ধরো আলীবর্দী খাঁয়ের তো ধরো কন্যা ছিল, তার আরো অন্যান্য কন্যাও ছিল যার মধ্যে কাছারি বেগম, তখন তিনি চাইলেন যে আমার পুত্র কেন বসবে না, এরকম নিয়ে একটা যেটা পারিবারিক যেটা দ্বন্দ্ব সেটা শুরু হয়ে গেছিল। সিরাজের আত্মীয়দের অনেকেই ছিলেন আলীবর্দী খানের বক্সী বা সেনাপতি মির্জাফর, দেখা গেছিল সিরাজের বিপক্ষে ছিলেন। তাহলে সিরাজউদ্দৌলা সেনাপতি ছিলেন কিন্তু মির্জাফর, যিনি মানে বিশ্বাসঘাতকতা করেছিলেন পলাশী যুদ্ধের সময়। তার পাশাপাশি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের সম্পর্ক প্রথম থেকে ভালো ছিল না। নবাবের হওয়ার কিছুদিন পরে একের পর এক ঘটনাকে কেন্দ্র করে সিরাজের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধ বাঁধতে শুরু করে। এরপরে দেখা যাবে যে এখানে একটা চিঠি রয়েছে, যে খোয়াজা ওয়াজিদকে লেখা চিঠি, যেখানে আমরা ব্রিটিশদের সাথে সিরাজের যেটা মনোভাবের যেটা বিরোধের কারণ সেটা সম্পর্কে জানি। যে 1756 সালে যেটা হচ্ছে 1 জুন, সিরাজ মুর্শিদাবাদ থেকে আর্মেনীয় বণিকদের খোজা ওয়াজিদকে একটি চিঠি লিখেছিলেন, এবং সেই চিঠিতে সিরাজের ব্রিটিশদের সম্পর্কে যেটা খারাপ দৃষ্টিভঙ্গি সেগুলো মানে কেন ছিল তাদের সেটা নিয়ে লেখা আছে। যে ইংরেজ তারাবো, এখানে চিঠিতে লেখা ছিল যে ইংরেজ তারাইবো আমার রাজ্য হইতে ইংরেজ তাড়াইবার 3টি যুক্তি উদ্দেশ্য আছে। প্রথমত হচ্ছে যে ইহারা সুদীর্ঘ দুর্গ নির্মাণ করেছে এবং সুবৃহৎ পরীক্ষা খনন করেছেন, যাহা বাদশাহী সাম্রাজ্যের চিরপ্রচলিত আইনের কানুনের প্রতিষ্ঠিত বিধানাবলীর বিপরীত। মানে তারা কি করেছে, দুর্গ নির্মাণ করেছে। দ্বিতীয় হচ্ছে দস্তকের অপব্যবহার করেছে, যার ফলে দেখা যাচ্ছে যে দস্তকের অপব্যবহারের ফলে শুল্কের ক্ষতি হচ্ছে। এছাড়া 3 নম্বর কারণ হচ্ছে যে সকল বাদশাহী কর্মচারী কৃতকার্যের নিকাশ দিবার দায়িত্ব হইতে অবগত হবে, ইহারা তাহাদিগকে নিজের অধিকারের মধ্যে আশ্রয় দিয়া ন্যায় বিচারের বাধা প্রদান করিতেছেন। যে সকল বাদশাহী কর্মচারী কৃতকার্যের নিকাশ দিবার দায়িত্ব হইতে অব্যাহত লাভের মতলব করেছেন, ইহারা তাহাদিগকে নিজের অধিকারের মধ্যে আশ্রয় দিয়া, মানে সিরাজউদ্দৌলা দেখা গেছিল যে একজনের ছিল যে যার কাছ থেকে প্রচুর অর্থ পাওয়া ছিল, কিন্তু সে দেখা গেছিল যে ব্রিটিশদের কাছে চলে গেছিল। এবার যখন দেখা গেছিল সিরাজউদ্দৌলা যখন বলেছিল যে তাকে দিতে, তখন সেই ব্যক্তিটাকে দিতে, তখন দেখা গেল যে ইংরেজরা কিন্তু তাকে দেয়নি। যার ফলে কিন্তু কি হয়েছিল, যে ইংরেজদের সাথে ব্রিটিশদের মানে সিরাজউদ্দৌলার সম্পর্ক খারাপ হয়েছিল, কারণ ওটা সিরাজ আর সেই ব্যক্তির ব্যাপার ছিল। কিন্তু সেই ব্যক্তিটা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শরণার্থী হয়ে গেল, তখন দেখা গেল সে কিন্তু তাকে কিন্তু সিরাজকে দিল না, যার ফলে দেখা গেছিল যে সংঘর্ষ হয়েছিল। এবার এই সকল কারণে দেখা গেছে যে উপস্থিত হয়েছিল, এবং তার ফলে দেখা গেছিল যে তবে যদি ইহারা এই সকল অন্যায় আচরণ দূর করার জন্য অঙ্গীকার করে এবং নবাব জাফর খানের আমলে অন্যান্য বণিক যে নিয়মে বাণিজ্য করতো সেই নিয়মে বাণিজ্য করতে সম্মত হয়, ক্ষমা করিব এবং দেশেও থাকতে দেবো। তাহলে এই যে হাতে কিছু অন্যায় করেছে ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা যদি নিজেদের ভুল স্বীকার করে এবং যেরকম মুর্শিদ কুলি খাঁয়ের সময় তারা যেভাবে বাংলায় ব্যবসা বাণিজ্য করতো সেভাবে যদি ব্যবসা বাণিজ্য করে, তাহলে কিন্তু ক্ষমা করে দেওয়া হবে। এছাড়া আরেকটা কারণ ছিল যে তৎকালীন রীতি অনুযায়ী কোনো একজন ধরো নবাব যদি সিংহাসনে বসতো, তাহলে সেখানকার মানে বণিকরা, নানান দেশের বণিকরা যারা ধরো সেখানে বাণিজ্য করতো, তারা উপকঠন দিয়ে দেখা যেত যে রাজাকে, নবাবকে দেখা যেত সম্মান করতো, বিভিন্ন ধরনের উপহার প্রদান করতো। তো সেটা কিন্তু দেখা গেছিল ইংরেজরা দেরি করেছিল। এবং এই যে লেখাটা, এটা অক্ষয় কুমার মৈত্রের সিরাজদৌল্লা গ্রন্থের কলিকাতা অবরোধ অংশ থেকে নেওয়া হয়েছে।
এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে নবাবের সেনাবাহিনী কলকাতার কাশিম বাজার ব্রিটিশ কুঠি আক্রমণ করে এবং 1756 সালে 20 জুন নবাব বাহিনী দেখা গেছিল ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করেছিল এবং কলকাতার নাম রেখেছিল তার যেটা দাদু নাম অনুযায়ী, যেটা হচ্ছে আলীনগর। এবং সে সময় দেখা গেছিল যে হলওয়েট বলে একজন কর্মচারী ছিল, যিনি একটা বলতে পারো ওই মিথ্যা একটা প্রচার করেছিল, যেখানে বলা হয়েছিল যে কলকাতা দখলের সময় সিরাজউদ্দৌলা নাকি 146 জন ব্রিটিশ নরনারীকে একটি ছোট ঘরে বন্দি করে রেখেছিল এবং তারপর অনেকে মারা গেছিল। এই ঘটনাটা হচ্ছে অন্ধকূপের হত্যা। যদিও এই ঘটনার কোনো ঐতিহাসিক কোনো নেই, ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রে অন্ধকূপের হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছেন। এটা করা অন্ধকূপের হত্যা। এখানে আবার দেখো যে হলওয়েট মনুমেন্ট, মূল রঙিন ছবিটি, এটা হচ্ছে হলওয়েট মনুমেন্ট একটা করা হয়েছিল, পরবর্তীকালে এটা ভেঙে দেওয়া হয়, কারণ এটা পুরোটাই তারা মানে মিথ্যা প্রচার করেছিল। যেখানে খুবই ছোট একটা কক্ষ ছিল এবং সেখানে দেখা গেছিল 146 জন মারা গেছিল এবং এটার কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। কক্ষটার এখানে বর্ণনা দেওয়া আছে যে 18 ফিট দীর্ঘ এবং 18 ফুট প্রস্থ, যেখানে 146 জন নরনারী মানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছিল। কিন্তু এত ধরো ছোট যে ছিল কক্ষ, সেটার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপরে দেখা যাবে যদিও কলকাতায় সিরাজের অধিকার বেশি দিন টিকেনি, দুটোই রবার্ট ক্লাইভ দেখা যাচ্ছে নেতৃত্বে ব্রিটিশ বাহিনী 1757 সালে ফেব্রুয়ারি মাসে কলকাতা আবার দখল করে নেয়। তার প্রথমে দেখা গেছিল যে কলকাতা থেকে ইংরেজদের তাড়িয়ে নবাব দখল করেছিল এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে কোম্পানি আবার সেটা দখল করে নিয়েছে, ফলে ব্রিটিশ কোম্পানির সঙ্গে বাংলা নবাবের সন্ধি করতে বাধ্য হয়, যেটা আলীনগরের সন্ধি নামে পরিচিত। এখানে দেখা যায় নবাব ব্রিটিশ কোম্পানিকে ক্ষতিপূরণ দেয়। তাছাড়া কলকাতায় নিজেদের দুর্গ তৈরি করা শুরু করে এবং ব্রিটিশ কোম্পানি এমনকি নিজেদের সিক্কা অর্থাৎ মুদ্রা তৈরি করার ক্ষমতাও পেয়ে যায়। বাস্তবে আলীগড়ের সন্ধি বাংলা নবাবের পক্ষে অসম্মান ও ব্রিটিশ কোম্পানির পক্ষে সুবিধাজনক হয়েছিল এবং ক্রমে দেখা যাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি সিরাজের বিরোধী আরো অবস্থান স্পষ্ট হয়ে যায় এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই বিদ্রোহটা নাকি ভঙ্গ হয়েছে, এরকম একটা মানে মানে কথা বলে দেখা গেছিল যে মানে যেটা সম্পূর্ণ মিথ্যা ছিল, সেটা করে দেখা গেছিল 1757 খ্রিস্টাব্দে গোড়ার দিকে দেখা গেছিল সিরাজউদ্দৌলা বিভিন্ন পক্ষের বিবাদ স্পষ্ট হয়েছিল এবং 1757 সালে 23 জুন দেখা যাচ্ছে যে পলাশীর যুদ্ধে ব্রিটিশ কোম্পানি বাহিনী নবাবের বাহিনীকে হারিয়ে দেয় এবং মির্জাফর সেই যুদ্ধে মূলত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল। এই যে পলাশী যুদ্ধ হয়েছিল সেখানে দেখা গেছিল নবাবের হয়ে দেখা গেছিল 50,000 সৈন্য। তাহলে নবাবের হয়ে দেখা গেছিল, এখানে লিখে দিই, নবাবের হয়ে দেখা গেছিল 50,000 সৈন্য ছিল নবাবের এবং সিরাজ যেটা ছিল ব্রিটিশদের পক্ষ থেকে দেখা গেছিল যে রবার্ট ক্লাইভ, তার ধার দিয়ে ছিল 3,000 সৈন্য ছিল। তাহলে এখানে ছিল 50,000 সিরাজউদ্দৌলার ধার দিয়ে এবং যেটা ছিল ব্রিটিশদের ধার দিয়ে রবার্ট ক্লাইভ, যে দুইজন তার ধার দিয়ে ছিল 3,000 সৈন্য। এবার দেখা যাচ্ছে যে 3,000 যেটা রবার্ট ক্লাইভ জয়ী হয়েছিল এবং সিরাজউদ্দৌলা হয়েছিল পরাজয় হয়েছিল। তো এটা কিভাবে হয়েছিল সেটা একটু আলোচনা করবো। যে পলাশী যে জায়গাটা আছে এটা হচ্ছে নদিয়া জেলার ভাগীরথী নদী, যেটা পলাশীর প্রান্তরে এই যুদ্ধটা হয়েছিল এবং এই যুদ্ধে দেখা গেছিল যে নবাবের যেটা 50,000 দেখতে পাচ্ছ সৈন্য, সেখানের মধ্যে 45,000 সৈন্য দেখা গেছিল বিশ্বাসঘাতকতা করেছিল। 45,000 দেখা গেছিল যে সৈন্য বিশ্বাসঘাতকতা করেছিল এবং যেটা সেনাপতি ছিলেন ধরো মির্জাফর, তারপরে ইয়ার লতিফ খা এবং রায়দুল্লাহ, এদের অধীনে ছিল সৈন্যগুলো এতটা 45,000। এরা দেখা গেছিল যুদ্ধের প্রান্তরে এরা দাঁড়িয়েছিল, এরা কিন্তু যুদ্ধ করেনি এবং নবাবের পক্ষে দেখা গেছিল প্রাণপণে লড়েছিল 5,000 সৈন্য এবং যার নেতৃত্ব দিয়েছিলেন দেশপ্রেমিক সেনাপতি মীর মদন এবং মোহনলাল। তাহলে নবাবের হয়ে মাত্র 5,000 দেখা যাচ্ছে। দেখো 50,000 মধ্যে 45,000 সৈন্য দাঁড়িয়েছিল এবং 5,000 সৈন্য দেখা গেছিল যে যুদ্ধ করেছিল এবং রবার্ট ক্লাইভ দেখা গেছিল যে 3,000 সৈন্য নিয়ে যুদ্ধ করেও তিনি জয়ী হয়েছিল। আসলে যখন দেখা গেল যে যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে এমন একটা ব্যবস্থা হয়ে গেল, ধরো মির্জাফর মানে সিরাজউদ্দৌলা সেনাপতি কে ছিলেন মির্জাফর। এবার মির্জাফরের সাথে চুক্তি অনেক আগেই হয়েছিল যে সিরাজউদ্দৌলাকে সরিয়ে নিয়ে মির্জাফর শাসক হবে, যার জন্য দেখা গেছিল যে সে মানে যতক্ষণ না সেনাপতি না বলবে ততক্ষণ কিন্তু সৈন্যরাও কিন্তু যুদ্ধ করবে না, যার ফলে 45,000 সৈন্য দেখা গেছিল যে সেখানেই দাঁড়িয়েছিল। আর যুদ্ধ হওয়ার যদি সংখ্যা দেখো তাহলে যে কোনো যদি দেখা যায় যে কোনো একজন মানুষকে যদি কোথাও মনে ধাতে যদি তাকে মারা হয় তাহলে কিন্তু তার মধ্যে কিন্তু শক্তিটা কাজ করে না। দেখবে মহাভারতের একটা কথা ছিল যে রণভূমি সে খেলনি সে পেহলে মান ভূমি মে খেলা যাতা হয়। তো সেই জিনিসটাই হয়েছিল যে প্রথমে মনে ধাতে দুর্বল করা হলো। প্রথমে সে ভাবলো যে যেহেতু ধরো সিরাজউদ্দৌলার সেনাপতি ছিল, তারই বাড়ির বিভিন্ন ধরনের লোক ছিল, তারা প্রথমে দেখা গেছিল কোম্পানির সাথে ষড়যন্ত্র করেছিল। এবার যখন যুদ্ধক্ষেত্র যখন নামছে তখন দেখছে যে সেনাদল দাঁড়িয়ে, তাহলে সেখানে কি সে সেইভাবে কি যুদ্ধ করতে পারবে? তো সেই জিনিসটাই হয়েছিল এবং পরবর্তীকালে দেখা গেছিল যে যুদ্ধক্ষেত্র থেকে সিরাজউদ্দৌলা সরে যায় এবং পরবর্তীকালে আবার সিরাজউদ্দৌলাকে ধরা হয় এবং মির্জাফর সেনাপতি মির্জাফরের পুত্র মিরনের উদ্দেশ্যে দেখা যাচ্ছে সিরাজউদ্দৌলাকে মেরে দেওয়া হয়েছিল, হত্যা করে দেওয়া হয়েছিল। এবং এভাবে দেখা যাচ্ছে যে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলা যেটা স্বাধীন শেষ নবাবের প্রথম ঘটে এবং তারপর মির্জাফর সিংহাসনে বসে, কিন্তু সেটা বেশি সুখদায়কও হয়নি। যে জিনিসটা খুব খারাপ ভাবে নেওয়া হয় সেই জিনিসটা কখনো সুখ প্রদান করতে পারে না, যার ফলস্বরূপ দেখবে পরবর্তীকালে বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে আর্থিক মানে মানে মির্জাফর দিয়ে যাচ্ছিল কোম্পানিকে, আর কোম্পানি নিয়ে যাচ্ছিল, কিন্তু একটা সময় পর দেখো আর তো দিয়ে যাবে না, তখন দেখা গেছিল যে কোম্পানি কি করেছিল মির্জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে বসিয়ে দিল, কিন্তু কোনো যুদ্ধ হয়েছিল না। মানে এক রাজা যে উঠছে আর এক রাজা যে বসছে, তো কোনো সংঘর্ষ হয়নি, কারণ মির্জাফর পুরোটাই ছিল হাতের পুতুল। এবার পরবর্তীকালে যখন দেখা যাবে মীর কাসিম যখন আবার যুদ্ধ করবে বক্সার যুদ্ধ, তখন দেখবে কিছু সময়ের জন্য আবার মির্জাফর শাসক হলো এবং তারপর দেখা যাচ্ছে তার পুত্র শাসক হচ্ছে। তো নবাব মির্জাফর এবং পলাশীর লুণ্ঠন, যেখানে
পলাশী যুদ্ধের পরে রবার্ট ক্লাইভ মির্জাফরকে বাংলার নবাব হিসাবে নির্বাচিত করেন এবং তার বিনিময়ে মির্জাফরের সঙ্গে ব্রিটিশ কোম্পানির কতগুলো চুক্তি হয়েছিল। সেই চুক্তি মোতাবেক বলা হয়েছিল যে বাংলায় ব্রিটিশ কোম্পানির অবাধ বাণিজ্য চালু হয়েছিল, পাশাপাশি টাকা তৈরি করার অধিকারও কোম্পানি পেয়েছিল। 24 পরগনা জেলার জমিদারি ও সেখান থেকে প্রাপ্ত রাজস্ব নিয়ে সামরিক খরচা মেটানোর অধিকার কোম্পানিকে দেওয়া হয়। তাছাড়া মুর্শিদাবাদে নবাবের দরবারে একজন ব্রিটিশ প্রতিনিধি নিযুক্ত করা হয় এবং কলকাতার উপরে নবাবের যাবতীয় ক্ষমতা নস্যাৎ করা হয়। এবং এখান থেকে দেখা যাচ্ছে, দেখো পলাশী যুদ্ধ, রবার্ট ক্লাইভ এবং মির্জাফরের সাক্ষাৎ। তাহলে পলাশী যুদ্ধে এরপরে দেখা যাচ্ছে অবসান হচ্ছে এবং মির্জাফর সিংহাসনে বসছেন। এবং এই শাসনে দেখা যাচ্ছে যে দ্বৈত যে শাসন ব্যবস্থা, এটা এখন আসছে না। দ্বৈত শাসন ব্যবস্থা আমরা বক্সা যুদ্ধের পর দেখবো, তখন আমরা আলোচনা করবো। বস্তুত নবাব মির্জাফরের সহায়তা করার বিনিময়ে ব্রিটিশ কোম্পানির অবাধে সম্পদ হস্তগত করতে থাকে এবং কোম্পানির যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। তার উপর ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদধারী মির্জাফর থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিল। সবই মিলে দেখা গেছিল পলাশী যুদ্ধের পর প্রায় 3 কোটি, মানে তখনকার সময় 3 কোটি, মানে ভেবে নাও কত হতে পারে, মির্জাফরের থেকে আদায় করেছিল ব্রিটিশ কোম্পানি। এবং কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎ, পলাশীর লুণ্ঠন বলা হয়। মানে এই প্রচুর পরিমাণ যে অর্থ যে নিয়েছিল, এটা আমরা পলাশীর লুণ্ঠন নামে পরিচিত। এভাবে দেখা গেছিল যে নবাবের কোষাগার এই লুণ্ঠনের ফলে নিঃস্ব হয়ে গেছিল এবং মির্জাফরও বুঝতে পারছিল যে সে কি ভুলটাই না করেছে। 1760 খ্রিস্টাব্দে শুরুর দিকে রবার্ট ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যায় এবং সেই সময় ব্রিটিশ কোম্পানির অনেক ব্যক্তি মির্জাফর ক্ষমতা থেকে সরাতে উদ্যোগী হয়েছিল। তাহলে কোম্পানির অনেকজনে চেয়েছিল যে মির্জাফরকে সরিয়ে দিতে ক্ষমতা থেকে, কারণ সেই সময় ধরো এমনিতে অনেক পরিমাণ অর্থ নেওয়া হয়েছে, তাহলে যে পরিমাণকে অর্থ আর নিতে পারবে? তাহলে এই যে ধরো চাহিদা, এই যে লোভ, এটার কোনো শেষেই নেই। কোম্পানির অর্থনৈতিক দাবি মেটাতে মির্জাফর ছিল অপরাধ, মানে সে সেভাবে দিতে পারছিল না, যার ফলে দেখা যাচ্ছে 1760 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে মির্জাফরকে সরিয়ে নবাব মির্জাফরের জামাই ছিল মীর কাসিমকে কোম্পানি বাংলার পদে বসানো হয়। এটাতে কোনো রক্তক্ষয় হয়নি, কোনো সংঘর্ষ হয়নি, একজনকে উঠিয়ে আরেকজনকে সিংহাসনে বসানো হয়। মীর কাসিম এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক, এবং যেখানে আমরা বক্সা যুদ্ধ তারপর পরিণতিটা দেখতে পাবো। ব্রিটিশ কোম্পানির সহায়তায় নবাব পদ পাওয়ার ফলে 29 লক্ষ টাকা সম্পদ কোম্পানিকে আধিকারিকদের দিয়েছিলেন মীর কাসিম। এটা হচ্ছে মীর কাসিমের ছবি, এটা হচ্ছে রবার্ট ক্লাইভের ছবি। তাছাড়া বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রামে জমিদার অধিকারও মীর কাসিম ব্রিটিশ কোম্পানিকে দিয়েছিল। ফলে গোড়ার দিকে মীর কাসিমকে নিজেদের বংশবর্ধ ভেবেছিল, মানে ভেবেছিল যে আমরা যেভাবে চালাতে চাইছি সেভাবে কিন্তু মীর কাসিম চলছে। এবং সেটা কিন্তু ভুল প্রমাণিত হয়েছিল। যখন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ, সেটার বদলে মুঙ্গেরকে বেছে নেওয়া হয়েছিল। মুঙ্গের এটা বর্তমান বিহারে অবস্থিত। তাহলে বাংলা তো ধরো ইংরেজিটা রয়েছে, তাহলে সবসময় মুর্শিদাবাদে যে কোনো কিছু হলেও সেই খবর পেয়ে যেত। তখন দেখা যাচ্ছে রাজধানীটাকে করে দিচ্ছে, বিহারে নিয়ে যাচ্ছে। এছাড়া যেটা ছিল পুরনো সেনাবাহিনী, এটা তো পুরোটাই ধরো কোম্পানির কথায় উঠতে বসতো, তাহলে সেটাকে দেখা যেত খারিজ করে দিয়েছিল। এবং আধুনিকভাবে সেনাবাহিনী গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন মীর কাসিম, যার ফলে দেখা যাচ্ছে যে ক্ষমতাবান জগৎ স্ট্রিটের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন মীর কাসিম, কারণ তিনি জানতেন যে সিরাজকে হাঁটাতে এরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার জন্য যখন তিনি সিংহাসনে বসলেন, তখন দেখা গেল যে এদেরকে তিনি সরালেন। তবে গোড়ায় ব্রিটিশ কোম্পানি মীর কাসিমের পদক্ষেপগুলিয়ে বিশেষভাবে ভাবতো না এবং ক্রমে দেখা যাচ্ছে যে ব্রিটিশ কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যকে কেন্দ্র করে মীর কাসিমের সঙ্গে কোম্পানির বিবাদ শুরু হলো। এবং কোম্পানির বণিকদের তরফে বেআইনি ব্যবসার ফলে বাংলার মানে অর্থনৈতিক সমস্যার মুখে পড়ে। এদিকে কোম্পানির শুল্ক ফাঁকি দেওয়ার ফলে নবাবের প্রাপ্য রাজস্ব ঘাটতি হয়, কারণ ধরো যে শুল্কটা হতো, সে শুল্ক আদায় হতো, সেটা ধরো সে পাচ্ছে না, তাহলে কি এখানে ঘাটতি হচ্ছে, ক্ষতি হচ্ছে। অন্যদিকে দেশীয় বণিকরা শুল্ক দিতে বাধ্য হওয়া দেখা যাচ্ছে প্রতিযোগিতার মুখে পড়ে। এবং তখন দেখা যাচ্ছে যে তাছাড়া ব্রিটিশ বণিক গোষ্ঠীও ব্রিটিশ কোম্পানির ক্ষমতার অপব্যবহার নিয়ে নবাবের কাছে নালিশ জানাতে থাকে। শেষ পর্যন্ত নবাব কি করে, দেশীয় বণিকদের উপর থেকেও বাণিজ্য শুল্ক তুলে নেয়। তাহলে এবার ইংরেজরা কি আর চাইবে যে সুযোগটা তারা পেতো, বাকিরাও সে সুযোগটা সেটা কখনোই চাইবে না। যার ফলে অসম পুঁজিবাজারের হাত থেকে দেশীয় বণিকরা রক্ষা পেলেও নবাবী কোষাগার অর্থ সংকটের মুখে পড়ে। এরপর আমরা দেখবো বক্সা যুদ্ধ এবং দেওয়ানি লাভ, যেখানে 1763 খ্রিস্টাব্দে মীর কাসিমের সঙ্গে দেখা যাচ্ছে ব্রিটিশ কোম্পানি সরাসরি সংঘাত হয় এবং কোটোয়ারা, মুর্শিদাবাদ, গিরিয়া, উদয়নালা, মুঙ্গেরের যুদ্ধে মীর কাসিম কোম্পানির কাছে হেরে যায় এবং শেষ অব্দি দেখা যাচ্ছে বাংলা ছেড়ে তিনি অযোধ্যায় পালিয়ে যান মীর কাসিম, এবং কোম্পানি মির্জাফরকে আবার দেখো সিংহাসনে বসাবে, বাংলার নবাব হিসাবে বেছে নেয়। এবং তবে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম মীর কাসিম ব্রিটিশ বিরোধী জোট গঠন করে। তাহলে এই সময় দেখা যাচ্ছে যে আবার দেখা যাচ্ছে মির্জাফর সিংহাসনে বসছে, বাংলার নবাব হচ্ছে। যদিও সেটা বাংলার নবাব না, সেটা হাতের পুতুল হয়ে গেছিল। এবং দেখা যাচ্ছে যে মীর কাসিম, তার সাথে দেখা যাচ্ছে অযোধ্যার নবাব ছিল সুজাউদ্দৌলা, যার কথা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এছাড়া দিল্লির মুঘল সম্রাট সে সময় ছিল দ্বিতীয় শাহ আলম। এটা তিনজন মিলে কি করা হচ্ছে যে একটা বাহিনী গঠন করছে, এবার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ হবে। এবার 1764 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে অক্টোবর মাসে এই যৌথ বাহিনীর সঙ্গে ব্রিটিশ কোম্পানির যুদ্ধ হয় এবং এই যুদ্ধ বক্সা যুদ্ধ নামে পরিচিত। এবং কোম্পানি বাহিনী যুদ্ধে জিতে যায় এবং মুঘল সম্রাট কোম্পানির সঙ্গে আপোষ নীতি করে এবং সুজাউদ্দৌলা এবং মীর কাসিম পালিয়ে যায়। তাহলে মুঘল সম্রাট কোম্পানির সাথে আপোষ নীতি করছেন এবং সুজাউদ্দৌলা এবং মীর কাসিম দেখা যাচ্ছে পালিয়ে যাচ্ছে। এবার পলাশী যুদ্ধ ধরে যেটা জিনিসটা হয়েছিল, পলাশী যুদ্ধ যেটা হয়েছিল সেটা কিন্তু একদল যুদ্ধ করেছিল আর একদল দাঁড়িয়ে ছিল, কিন্তু এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেরকম হয়নি। এখানে দেখা গেছিল যে ভালোভাবে যুদ্ধটা হয়েছিল এবং দেখা গেছিল যে ইংরেজরাই জয়ী হয়েছিল। এই যুদ্ধে আমরা দেখতে পাবো। তাছাড়া অযোধ্যার নবাব পরাজয়ের ফলে প্রায় পুরো উত্তর
ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃতি হয় এবং পাশাপাশি দিল্লির মুঘল সম্রাটকে হারিয়ে দেওয়ার ফলে আনুষ্ঠানিকভাবে মুঘল সার্বভৌমত্ব সমস্যার সম্মুখীন হয়। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার দিতে বাধ্য হয়। এটা হচ্ছে সেই ছবিটা যেটা রবার্ট ক্লাইভের দেওয়ানি সনদ নিচে। আবার রবার্ট ক্লাইভ দেখা গেছিল ইংল্যান্ডে চলে গেছিল, আবার সেই সেখান থেকে দেশ থেকে আসছে এবং তারপরে দেখা যাচ্ছে যে শাহ আলমের কাছ থেকে এই যেটা বাংলা, বিহার, উড়িষ্যা যেটা দেওয়ানি অধিকার সেটা নিয়ে নিয়েছিল। এখানে দেখা গেছিল যে অযোধ্যার নবাব যেটা সুজাউদ্দৌল্লার সাথে কোম্পানির সঙ্গে এলাহাবাদের প্রথম সন্ধি হয়েছিল এবং যেটার মাধ্যমে কি করেছিল, কোম্পানি তার কাছ থেকে 50 লক্ষ টাকা এবং কারা এবং এলাহাবাদ প্রদেশটি লাভ করেছিল। এবং যেটা হয়েছিল দ্বিতীয় এলাহাবাদের যেটা দ্বিতীয় সন্ধি সেটা হয়েছিল কোম্পানি দিল্লি পরাজিত মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরে বাধ্য করেছিল এবং এই সন্ধির মাধ্যমে দেখা গিয়েছিল কোম্পানির কাছ থেকে কারা এবং এলাহাবাদ প্রদেশ এবং বার্ষিক 26 লক্ষ টাকা কর পাওয়ার বিনিময়ে সম্রাট কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ অর্থাৎ রাজস্ব আদায় অধিকার দিয়েছিল। বা রাজস্ব আদায়ের অধিকার যখন দিয়ে দেওয়া হলো তখন দেখবে দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হচ্ছে যেটা 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল। তবে 1765 থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত দেখা গেছিল হয়েছিল এবং পরবর্তীকালে দেখা যাবে যে ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটাচ্ছে এবং যেটা হচ্ছে ধরো দেওয়ানি, আরেকটা ছিল মানে দেওয়ানি ব্যবস্থাটা এমন ছিল যেখানে দেখা যাচ্ছে যে মানে রাজা তাকে শাসন ভার দেওয়া হয়েছে কিন্তু তার হাতে কোনো অর্থনৈতিক ক্ষমতা নেই। আর ব্রিটিশ সরকার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাকে কিন্তু অর্থনৈতিক ক্ষমতা যার হাতে আছে কিন্তু শাসন তার হাতে নেই, মানে সে ধরো এই যে ধরো রাজ্য শাসন করা, বিভিন্ন ধরনের নীতি প্রয়োগ করা, রক্ষা করা নিজের দেশটাকে, নিজের রাজ্যটাকে, তো এই সমস্ত কাজ হয়ে গেছিল শাসকের হাতে, বাংলার নবাবের হাতে। এবার যদি টাকা না থাকে তাহলে কিভাবে মানে যেটা মানে দেশটা যে চালাবে সেটার ক্ষমতাটা কিভাবে পাবে? তাহলে এইভাবে দেখা গেছিল যে দ্বৈত শাসন ব্যবস্থা হয়েছিল, যেখানে কি করা হয়েছিল যে নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব, অর্থাৎ তার কাছে কিন্তু কোনো টাকা ছিল না, টাকা অর্থনৈতিক ক্ষমতা ছিল না, আর কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা। দেওয়ানি অধিকার এবং দ্বৈত শাসন। বক্সার যুদ্ধের ব্রিটিশ কোম্পানি জিতে যাওয়ায় সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ ফলাফল ছিল দেওয়ানি লাভ, যেখানে 1765 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় লর্ড ক্লাইভ আবার বাংলায় ফিরে আসে এবং ততদিনে দেখা যাচ্ছে মির্জাফর মারা গিয়েছিল এবং তার ছেলে ছিল নিজাম উদ্দৌলা, বাংলার নবাব হয়। ক্লাইভ অবশ্য বক্সার যুদ্ধে জয়ের সুবিধাকে ধীরে ধীরে বিস্তৃত করতে উৎসাহী হয়েছিল, ফলে বাংলা থেকে দিল্লি পর্যন্ত উত্তর ভারতে ক্ষমতা সরাসরি দখল না করে মুঘল সম্রাটের প্রতি মৌখিক আনুগত্য জানায় কোম্পানি। সেই মতো দেখা যাচ্ছে যে দ্বিতীয় শাহ আলম এবং সুজাউদ্দৌলার সাথে ব্রিটিশ কোম্পানি দুটি চুক্তি উদ্যোগ হয়েছিল, যেখানে 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদে দুটি চুক্তি, একটা এলাহাবাদের প্রথম সন্ধি আর দ্বিতীয় সন্ধি। তো যেখানে দেখা গেছিল এই চুক্তি অনুযায়ী কোম্পানিকে 50 লক্ষ টাকার দেওয়ার বিনিময়ে সুজাউদ্দৌলা অযোধ্যার শাসনভার পান। কেবল কারা এবং এলাহাবাদ অযোধ্যা থেকে আলাদা করে মুঘল বাদশাহের হাতে তুলে দেওয়া হয় এবং শাহ আলম দিল্লির অধিকার ফিরে পাওয়ার বদলে একটি ফরমান জারি করে এবং সেই ফরমান অনুযায়ী বাংলা, বিহার এবং উড়িষ্যায় দেওয়ানি লাভ অর্থাৎ রাজস্ব যে আদায়ের যে অধিকারটা সেটা পেয়েছিল। তার বদলে কোম্পানি শাহ আলমকে বার্ষিক 26 লক্ষ টাকা দেওয়ার অঙ্গীকার করেছিল। এইভাবে দেখা গেছিল যে দ্বৈত শাসন ব্যবস্থা হয়েছিল, যেখানে দেওয়ানির অধিকার পাওয়ার ফলে দুটোই দেখা যাচ্ছে যে ভারতবর্ষে আর্থিক এবং রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃতি হয়েছিল। মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানির অনেক টাকা খরচ হয়েছিল এবং দেওয়ানি অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার দিকে নিয়েছিল কোম্পানি। এতদিন পর্যন্ত দেখা যাবে যে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে বিদেশ থেকে টাকা নিয়ে আসতো, কিন্তু এরপরে দেখা যাবে যে ধরো রাজস্বটা যে আদায় করা হবে এই টাকা দিয়ে তারা কিন্তু নিজেদের কাজ করবে। বিদেশ থেকে যে তাদের দেশ থেকে যতদিন টাকা পয়সা আদায় করতো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে পুরোপুরিভাবে এবং ব্রিটিশ কোম্পানি রাজনৈতিকভাবে শক্তিশালী করে তুলেছিল। কোম্পানিকে দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়েছিল। বাস্তবে বাংলার দুজন শাসক তৈরি হয়েছিল। একদিকে রাজনৈতিক ও নিজামাতের দায়িত্ব যেটা পেয়েছিল নবাব, এটা দায়িত্ব ছিল নবাবের হাতে, যেখানে যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নবাব নাজিম উদ্দৌলার উপর। নাজিম উদ্দৌলা এটা ছিল মির্জাফরের পুত্র। অন্যদিকে যেটা অর্থনৈতিক কৃতিত্ব এবং রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি, ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব এবং ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা, যার ফলে দেখা যাচ্ছে যে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা যেটাকে ডুয়াল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়। এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বিদেশি শক্তি, সে প্রথম কোন বিদেশি বণিক কোম্পানির হাতে একটি সুবার অথবা একটি প্রদেশের দেওয়ানির অধিকার নষ্ট করা হয়েছিল। ক্রমেই দেখা যায় যে নিজেদের বাণিজ্য চালানোর প্রয়োজনে ব্রিটিশ কোম্পানি ব্রিটেন থেকে মূল নিয়ে আসার পরিমাণ হ্রাস করেছিল। এটা বললাম যে ব্যবসা বাণিজ্য করার থেকে জন্য আগে আনতো, এখন বন্ধ করে দিচ্ছে, এরপর আস্তে আস্তে বন্ধ করে দেবে। বাংলার রাজস্ব কোম্পানির ব্যবসায় লব্ধি করা হয়, তাহলে দেখো যে রাজস্বটা যে পাওয়া হতো না এই রাজস্বটা দিয়ে কি করা হতো, ভারতের বিভিন্ন ধরনের কাজে বিকাশ এইগুলোর কাজে লাগানো হতো। তাহলে এরপরে কি আদৌ কিছু হচ্ছে? এরপরে দেখা যাচ্ছে যে বণিকরা শুধু নিজেদেরই সুযোগ সুবিধা করছে। 1765 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা পায়, যার ফলে ধীরে ধীরে দেখা যাচ্ছে ভারতীয় উপমহাদেশে সাম্রাজ্য বিস্তারে ভিত তৈরি হয়েছিল। বণিক মানদণ্ড ক্রমে রাজদণ্ডে পরিণত হয়েছিল। তাহলে এরা ব্রিটিশরা এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ছিল কি ব্যবসা করতে, কিন্তু ব্যবসা কি আরো হলো? ব্যবসা হলো না। এরপরে কিন্তু কি হচ্ছে যে কে রাজা হবে, কার হাতে কি ক্ষমতা যাবে, যা তারপরে ধরো বাংলা যেটা ধরো স্বাধীন বাংলা যে নবাবে যেগুলো কাজকর্ম সেগুলো দেখা যেত যে ব্রিটিশরা যেমন বলতো সেরকম চলতো, অর্থাৎ পুরোটাই সেই পুতুল
পুতুল যেটা নবাব সেটাই পরিণত হয়েছিল, হাতের পুতুলে পরিণত হয়েছিল। এর ফলস্বরূপ আমরা এরপরে দেখতে পাবো 76-এর মনমন্ত্র। কারণ দেখো, ব্রিটিশদের কাজই ছিল কোনো রকম ভাবে রাজস্বটা সংগ্রহ করা এবং নিজেদের সেটা কাজে লাগানো। যেখানে 76-এর মনমন্ত্র আমরা দেখতে পাবো 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চলেছিল এবং পরবর্তীকালে দেখা যাবে যে লর্ড ওয়ারেন হেস্টিংস এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিল, যেখানে দেওয়ানি আর নিজামত দুটো যে অধিকার দুটোই নিয়ে নিচ্ছে ওয়ারেন হেস্টিংস। এই সময়ে ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এর ফলে দেখা যাচ্ছে যে 1770 খ্রিস্টাব্দে বাংলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল এবং বঙ্গাব্দের হিসাবে সেটা হচ্ছে 1176 বঙ্গাব্দ, যেটাকে বলা হয় 76-এর মন্বন্তর বা দুর্ভিক্ষ। ইংরেজরা বাণিজ্য লোভে প্রজা সাধারণকে পদোন্নতি করতে লাগিল, কিন্তু হায় প্রজার রন্ধন কেহ কর্ণপাত করিল না এবং জমিদার মান সম্ভ্রম জমিদারি রক্ষার জন্য ইংরেজদের করুণা কটাক্ষের আশায় তাহাদের সহিত ঘনিষ্ঠ স্থাপন করলো। মানে এতদিন পর্যন্ত কি বলে, কৃষক এবং জমিদারদের সম্পর্ক না একটু পিতা পুত্রের মতোই ছিল। যখন ধরো কৃষকরা কোনো অবস্থা রাজস্ব দিতে পারতো না, তাদের কোনো অসুবিধা হতো, জমিদাররা বুঝতো। কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে জমিদাররা এটা বুঝতে পেরেছে যদি ইংরেজদের সাপোর্ট না দিই তাহলে তাদের কিন্তু জমিদারি যাবে। তাহলে দেখা যাচ্ছে যে তারাও দেখা যাচ্ছে নিরুপায় হয়ে বণিকদের মানে যেগুলো ধরো কৃষক তাদের উপর কিন্তু অত্যাচারের পরিমাণ এবার ধীরে ধীরে বাড়তে শুরু করলো। 1768 খ্রিস্টাব্দে প্রারম্ভে যে সকল কৃষক সন্তান আশা এবং উৎসাহের সহিত গ্রাম্য সঙ্গীত গান করিতে করিতে খেতে হলকর্ষে নিযুক্ত হয়েছিল, উপযুক্ত বর্ষা অভাবে মানে উপযুক্ত বৃষ্টির অভাবে দেখা যাচ্ছে এবং জলসেচ না থাকার ফলে দেখা যাচ্ছে যে তাদের সেই আশা এবং উৎসাহ সেটা উৎকণ্ঠায় পরিণত হলো, মানে সেভাবে তারা চাষবাস করতে পারলো না। এবার দেখা গেলো যেটা হেমন্ত মাসে যেটা ধান হয় সেটা নষ্ট হয়ে গেল, যার ফলে দেখা গেলো অগ্নি মূল্যে দেখা গেলো যে সমস্ত কিছু বিক্রি হতে শুরু করলো। ধরো শস্য নেই, তাহলে তো সেটা দাম বাড়বে। এবার এক বছর হয়ে গেল কাটাতে কাটাতে, আবার দেখা গেলো যে পরের বছর আবার দেখা গেলো কৃষকরা আশা করলো যে এবার এবছর হয়তো ভালো হবে, ফসল হবে, কিন্তু আকাশের দিকে চাহিয়া বছর চলে গেল। এভাবে দেখা গেল বছর যখন হলো এবং তারপর দেখা গেল যে সেভাবে কিন্তু শস্য উৎপাদন হলো না এবং তখন দেখা গেল যে কালে ধু ধু করিয়া জ্বলিয়া উঠিল এবং ইংরেজ যারা সৈন্য ছিল তারা অন্য সংস্থানের মানে সন্ধানের জন্য দেখা যাচ্ছে ছলে বলে মানে কোনো রকম করে দেখা যাচ্ছে কৃষকদের উপর অত্যাচার করছে, যে পরিমাণ হয়তো হতো সেগুলোও দেখা যাচ্ছে তুলে নিয়েছে, রাজস্ব সংগ্রহ কিন্তু নিযুক্ত হচ্ছে। এতদিন পর্যন্ত কিন্তু এরকম ব্যবস্থা ছিল না। যখন দুর্ভিক্ষ হতো রাজা বা শাসক বলো এতদিন যারা ছিল তারা কিন্তু নিত না, কারণ তারা তো বুঝছে যে কৃষকদের সেরকম ভাবে কোনো হয়নি, তাহলে কিভাবে রাজস্বটা নিবো, এটা তো কৃষকরা তো মারা যাবে না কেটে। এবার যে পরিমাণ থাকতো সেই পরিমাণ দেখা যাচ্ছে ছলে করে দেখা যাচ্ছে ইংরেজরা নিত। তো এই জন্য দেখা যাচ্ছে যে ভারত স্বাধীনের সময় দেখা যাচ্ছে বলছে ভারত স্বাধীন হচ্ছে, তাহলে এর আগেও দেখো বিভিন্ন শক্তি ভারতে ছিল, কিন্তু এইরকম ভাবে ছিল না যে শুধু নিয়ে যাচ্ছে শোষণ করেই যাচ্ছে। এরপরে দেখা যায় যে 1770 খ্রিস্টাব্দে চারিদিকে দেখা যাচ্ছে যে কালে চিতা উঠলো, অন্নাভাবের ফলে দেখা গেল মহামারী, তাহলে অন্নাভাব এদিকে মহামারী দুটো একসাথে হয়ে গ্রামগুলো পুরো নৃশংস হয়ে থাকলো এবং দেশে মর্মান্তর জাগিয়ে উঠলো। এবার এর ফলে দেখা যাচ্ছে যে শ্বেতাঙ্গ সদাগর গোষ্ঠী রাতারাতি বড় মানুষ হওয়া সহজ আবিষ্কৃত হলো। মানে এবার যখন দেখছে একদম হয়তো খেতে পাচ্ছে না, এবার তখন তারা কি করবে, নিজের জিনিসপত্র সমস্ত কিছু বিক্রি করতে থাকবে। এবার যারা ধরো বড় লোক তারা কি অনেক স্বল্প মূল্য দিয়ে সেগুলো নিয়ে নিবে, তাহলে কি রাতারাতি তারা বড় লোক হচ্ছে। এবং দুর্ভিক্ষের গতিরোধ কমানোর জন্য কোনো রকম আয়োজন করা হলো না, বরঞ্চ দুর্ভিক্ষ যাতে আরো দীর্ঘস্থায়ী হয়, এটা আরো বেশি সময় যায় সেটার ব্যবস্থা তারা করলো। এরপরে দেখা যাচ্ছে যে 1770 খ্রিস্টাব্দে গ্রীষ্মকালে শত শত লোকের কাল কবলে পতিত হইতে আরম্ভ করলো এবং কৃষকরা দেখা গেল গরু মহিষ এগুলো বিক্রি করলো, কৃষি যেগুলো যন্ত্রপাতি যেগুলো চাষাবাদ করতো সেগুলো বিক্রি করলো, তারপর বীজ ধান এগুলো সমস্ত কিছু দেখা গেল যে সমস্ত কিছু যা ছিল সমস্ত বিক্রি হলো। যখন দেখছে যে বস্তু বিক্রি হয়ে গেলো তারপরে দেখছে তাদের ক্ষুধা মিলছে না, তাদের চারদিকে হাহাকার, দিকে ইংরেজরা এসে শুধু লুটতো আর লুটতো। এরপর দেখা যাচ্ছে যে কৃষকরা নিজেদের পুত্র কন্যা বিক্রি করতে আরম্ভ করলো, কিন্তু হয় অল্প দিনের মধ্যে ক্রেতার সংখ্যা হ্রাস প্রাপ্ত হলো। মানে ধরো কেউ একজন থাকবে বললো তার কাছে তো দেওয়া যাবে, বা ধরো কেউ একজন, তাহলে এমনই অবস্থা হলো যে কেউ যে কিনবে এই সমস্ত জিনিস সেটারও অবস্থা নেই, মানে এতটা খারাপ অবস্থা হলো। এরপর দেখা যাচ্ছে 1771 খ্রিস্টাব্দে আগস্ট মাসে বিলাতে ডিরেক্টরগণ চিঠি লিখলো, যারা কেউ পরিমাণ মন্বন্তরের প্রতিরোধ করার জন্য আগ্রহ হলো, মানে তারা চাইলো যাতে এই যে দুর্ভিক্ষটা এই যে মন্বন্তরটা এটা যাতে মানে কোনো রকম করে যাতে বন্ধ হয়, সেটার জন্য দেখা যাচ্ছে যে এখান থেকে একটা চিঠি এলো যে কিছুজন চেয়েছিল যে এই যাতে মন্বন্তরের প্রতিরোধটা কিঞ্চিত পরিমাণে মন্বন্তরের প্রতিরোধ করার জন্য আগ্রহ প্রকাশ করে এসেছে, তাদেরকে অজস্র ধন্যবাদ। মানে যারা চেয়েছিল যে না এই দুর্ভিক্ষটা যাতে না হোক, বিভিন্ন ধরনের সাহায্য করেছিল তাদের জন্য ধন্যবাদ করছে এই চিঠিতে। এবং যারা এই বিপদের দিনেও পরপীড়ন করে অর্থ উপার্জন করেছেন, মানে এই খারাপ সময় দেখা গেছে লোকের খারাপ সময়টাকে সুযোগ লাগিয়ে শুধু নিজেরই দেখা গেছে জনসম্পদ বাড়িয়েছে, তাদের প্রতি আন্তরিক ঘৃণা প্রদর্শন করতে বাধ্য হলাম। এবং তারপর দেখা গেল যে হেস্টিং আসিয়া যখন মূল্য অনুসন্ধান করলো তখন তিনি লিখলেন যে এত বড় মহা মন্বন্তরে রাজস্ব সংগ্রহ কিছুটা শিথিলতা করা হয়নি, মানে আগে যেরকম রাজস্ব নেওয়া হতো সেরকম ভাবে নেওয়া হতো। এবার ধরো কৃষকরা হয়তো কিছু দিতে না পারছে, তখন কৃষকদের কাছে যা যা জিনিস সেগুলো তারা লুট করে নিয়ে যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে 1/3 কৃষক জীবন বিসর্জন করিয়া দিয়েছে, কৃষিকাজ অবলুপ্ত হয়েছে, তাহলে 1/3 দেখা গেছে কৃষক মারাই গেছে। তারপরে ধরো কৃষিকাজ পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেছে এবং তথাপি দুর্ভিক্ষ শেষে পূর্ব দক্ষিণ প্রতাপের রাজকর সংগঠিত হয়েছে, যে সকল কারণে সর্বনাশ হয়েছে তৎপর ইহার প্রধান কারণ বলিতে হবে। মানে এত খারাপ অবস্থা হয়ে গেছে যে তারা কিছুতেই নিজেদের যে রাজস্ব সংগ্রহ সেটা বন্ধ করেনি, কারণ তাদেরকে বাণিজ্য করতে হবে, তাদের কারণ লুটতে হবে।
এক জায়গায় পড়েছিলাম যে ব্রিটিশরা যে পরিমাণ সম্পদ ভারতের এখান থেকে লুট করে যাবে, সেই সম্পদ যদি তারা অর্ধেকটা যদি অন্য জায়গায় যদি বিলিয়ে দিত, তাহলে তারা কিন্তু আজকে একজন একটা বলতে পারো যে দরিদ্র দেশে তারা একটা হতো। মানে শুধুমাত্র লুণ্ঠন আর লুণ্ঠনই করে গেছে। এর আগেও দেখো আমরা প্রাচীনকালে বিভিন্ন ধরনের শাসক দেখবো, তারা দেখো বিভিন্ন ধরনের কাজ করে গেছে। মধ্যযুগে বিভিন্ন শাসক দল এসেছিল, তারাও বিভিন্ন ভাবে দেখা গেছে ভারতের সংস্কৃতির সাথে মিলে গেছে। কিন্তু ব্রিটিশরা এমন ছিল যে শুধুমাত্র নিয়ে গেছে আর তাদের দেশকে সমৃদ্ধশালী করেছে আর এই দেশের অবস্থা শোচনীয় করে দিয়েছে। তো এই যে ছবিটা দেখো এখানে, এই যে ছবিটাতে রয়েছে যে কিভাবে অর্থ মানে খাবার ক্ষুধা কষ্টে মানুষ দেখা যাচ্ছে যে পুরো হাড় গড়ে পরিণত হয়ে গেছে, মানে জীবন্ত কঙ্কালে পরিণত হয়েছে। তো এই ছবিটি চিত্রপ্রসাদ ভট্টাচার্য 1943 খ্রিস্টাব্দে বাংলার মন্বন্তরের পরিপ্রেক্ষিতে আঁকা হয়েছিল। কোম্পানি শাসনের বিস্তার, ব্রিটিশ রেসিডেন্স ব্যবস্থা। তাহলে এখন আমরা জানবো যে ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা, যেখানে ব্রিটিশদের পক্ষে একজন প্রতিনিধি রাখা হতো। ভারতীয় উপমহাদেশে অনেক অঞ্চলেই ব্রিটিশ কোম্পানি পরোক্ষ শাসন চালাতো। নিজেদের ব্যবসায় স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন রাজদরবারে নিজেদের প্রতিনিধি রাখতেন কোম্পানি। সেই প্রতিনিধিরাই রেসিডেন্ট নামে পরিচিত, মানে ব্রিটিশরা নিজেদের লোক রাখতো, সেটাই হচ্ছে কি তাদেরকে বলা হচ্ছে রেসিডেন্ট। ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থার একটি নতুন ব্যবস্থা ছিল। এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ কোম্পানির চূড়ান্ত ক্ষমতা রূপে ছিল। কোম্পানির নজর এড়িয়ে স্বাধীনভাবে কাজগুলি করার ক্ষমতা ভারতীয় রাজশক্তিগুলির বিশেষ ছিল না। কোম্পানির হয়ে নজরদারির কাজটা চলতো স্থানীয় ব্রিটিশ রেসিডেন্ট ছিল। তারা ছিল ইংরেজদের লোক, ইংরেজদের প্রতিনিধি, যারা সমস্ত ধরনের খবরাখবর ইংরেজদেরকে পৌঁছে দিত। যার ফলে কি হতো যে দেশীয় যারা রাজা, তারা যে নিজেদের মতো করে শাসন করতে পারতো না। সবসময় দেখা যেত যে কোনো জিনিসই সেটা ঠিক ইংরেজদের কানে পৌঁছে যেত। 1764 খ্রিস্টাব্দে বক্সা যুদ্ধের পরে কোম্পানি বাংলা, অযোধ্যা এবং হায়দ্রাবাদে রাজদরবারে নিজেদের প্রতিনিধি বা রেসিডেন্ট নিয়োগ করে। তবে সেই সময় রেসিডেন্টরা নিজেদের কাজকর্ম বিষয়ে সংযত থাকতেন। লর্ড ওয়েলেসলির শাসনকালে রেসিডেন্টরা সাবধানতার বদলে অগ্রাসনী নীতি গ্রহণ করেছিল। মানে ধরো বিভিন্ন ধরনের খবর দিত, কিন্তু এরপর দেখা যাচ্ছে যে কিভাবে কোন অঞ্চলটা ব্রিটিশদের আন্ডারে করা যায় সেইগুলোর ব্যবস্থা তারা করতে শুরু করলো। অর্থাৎ সাম্রাজ্যবাদী নীতি এবার শুরু করে দিল। এতদিন উপনিবেশ নীতি করেছিল, যেখানে দেখা যেত ভারতীয় যেগুলো পণ্য সেগুলো কাঁচা মাল দেখা যেত নিয়ে যেত নিজের দেশে, আবার নিজের দেশে ধরো যে সমস্ত দ্রব্য উৎপাদন হতো সেগুলো ভারতের বাজারে বিক্রি করা হতো। তাহলে এতদিন পর্যন্ত উপনিবেশ ছিল, কিন্তু এরপর দেখা যাচ্ছে যে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে দিচ্ছে। ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতার নীতি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। অনেক সময় রেসিডেন্টরা কোম্পানিকে সরাসরি নিজের দখলের জন্য উস্কে দিত। তাহলে কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য উস্কে দিত, অর্থাৎ যেটা যাতে ব্রিটিশদের আন্ডারে চলে যায়। লর্ড কর্নওয়ালিসলি ভারতে আসার পর সাময়িকভাবে রেসিডেন্স ব্যবস্থা অগ্রসর থমকে যায়, কিন্তু কর্নওয়ালিসলি মারা যাওয়ার পর নতুন করে কোম্পানি এলাকা দখলের কাজে উদ্যোগী হয়। যেখানে আমরা দুটো নীতি দেখবো, একটা হচ্ছে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড ডালহৌসির সত্ত্ববিলোপ নীতি। পরোক্ষ শাসন কায়েমের বদলে বিভিন্ন এলাকা সরাসরি কোম্পানির অধীনে এলাকা হিসাবে দখল করার উদ্যোগ শুরু হয় এবং লর্ড ডালহৌসি এবং সত্ত্ববিলোপ নীতি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখানে কি হয়েছিল যে দেশীয় রাজ্যগুলি দখলের উদ্যোগ, যেখানে অধিকারমূলক মিত্রতা নীতি এবং সত্ত্ববিলোপ নীতি। অধিকারমূলক মিত্রতা নীতি এটা মূলত বাংলার গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি 1798 সালে করেছিল। তাহলে 1798 খ্রিস্টাব্দে দেখা গেছিল যে এই অধিকারমূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিল এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে তিনি দেখা গেছিল যে কিছুগুলো শর্ত বলেছিল, যে শর্তগুলো দেশীয় রাজাদের উপর চাপিয়ে দেওয়া হতো। এবার যারা যারা এই নীতিটা গ্রহণ করেছিল তাদেরকে কিন্তু সেই শর্তগুলো গ্রহণ করতে হতো। তাহলে কি কি শর্ত ছিল? যেমন হচ্ছে এই নীতি গ্রহণকারী রাজ্যকে অভ্যন্তরীণ বিপদ ও বৈদেশিক আক্রমণ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রক্ষা করবে। তার বিনিময়ে কি করতে হবে? যে কোম্পানি বিনা অনুমতিতে মিত্রতা আবদ্ধ রাজ্য বা অন্য কোনো শক্তির সঙ্গে যুদ্ধ বা মিত্রতা করতে পারবে না। তাহলে কোম্পানির কোনো অনুমতি ছাড়া কেউ অন্য কোনো রাজ্যের সাথে মিত্রতা, যুদ্ধ করা এসব কিছু করতে পারবে না। রাজ্যে একদল ইংরেজ সৈন্য এবং একজন ইংরেজ প্রতিনিধি থাকবে, যে সমস্ত খবর ইংরেজদের কানে দিয়ে দেবে। তারপর হচ্ছে যে ইংরেজ সেনাবাহিনীর ব্যয়ভার মিত্রতা নীতি রাজ্যগুলোকে গ্রহণ করতে হবে। তাহলে দেখো এখানে যে সেনা দলটা তারা তো দেশীয় রাজার হয়ে কোনো কাজ করতো না, এখানে কি করছে তারা ইংরেজদের হয়ে কাজ করতো। আবার ইংরেজদের এবার সেই সেনা দলটার ব্যয়ভারও গ্রহণ করে দিচ্ছে নবাবের বিরুদ্ধে। এবং রাজ্য থেকে ইংরেজ বাদে সব ইউরোপীয়দের বিতাড়িত করতে হবে। তাহলে রাজ্য থেকে ইংরেজ বাদে বাকি যারা ইউরোপীয়রা ছিল, যেমন ধরো ফরাসি ছিল, অলন্দা ছিল, তাদের সকলকে দেখা যাচ্ছে যে বিতাড়িত করতে হবে। তো ভারতীয় উপমহাদেশে কোম্পানির শাসন বিস্তার এবং প্রক্রিয়ায় অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্ত্ববিলোপ নীতি গুরুত্বপূর্ণ ছিল। এই দুটি নীতি অগ্রাসনে শিকার হয়েছিল। একদিকে হায়দ্রাবাদের নিজাম স্বেচ্ছায় দেখা গেছিল যে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল। প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু গ্রহণ করেছিল হায়দ্রাবাদের নিজাম এবং এটা করেছিল 1798 খ্রিস্টাব্দে। এছাড়া দেখা গেছিল তারপরে অযোধ্যা 1801, পেশোয়া দ্বিতীয় বাজিরাও 1802, ভোসলে 1803, সিন্ধিয়া 1803 খ্রিস্টাব্দে দেখা গেছিল যে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল। অন্যদিকে মহীশূরের টিপু সুলতান দেখা গেছিল যে এই নীতির বিরোধিতা করেছিল, যার জন্য দেখা গেছিল যে ইংরেজদের সাথে তাকে যুদ্ধ করতে হয়েছিল। কোম্পানির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। এছাড়া মারাঠা, শিখ এবং অন্যান্য বিভিন্ন রাজ্য শক্তিগুলিও এই অগ্রাসনী দুটো নীতির মুখে পড়েছিল। অষ্টাদশ শতকে ভারতের উপমহাদেশে রাষ্ট্রদের মধ্যে অনবরত দ্বন্দ্ব চলত এবং প্রত্যেকের নিজেদের শাসন এলাকা এবং সম্পদ বাড়াতে উদ্যোগী হতো। এবার দেখা যেত যে এখানে যারা দেশীয় রাজা ছিল তারা কি হতো যে নিজেদের শক্তিটাকে বাড়াতে চাইতো। এবার নিজেদের শক্তিটাকে বাড়াতে গিয়ে তারা কিন্তু কি হতো অনেক সময় বিদেশি বণিকদের সাহায্য নিত।
যার ফলে ধরো ফরাসি, কখনো ওলন্দাজ, কখনো ইংরেজ, তাহলে তারা এটা বুঝতে পেরেছিল যে এখানকার যারা রাজা তারা নিজেদের মধ্যেই সংঘর্ষ করছে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করার জন্য। এবার এটাকে সুযোগ নিয়ে দেখা যাচ্ছে পরবর্তীকালে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখা গেল সর্বে সর্বা হয়ে উঠেছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে এখানের মধ্যে নিজেদের ক্ষমতা বৃদ্ধি এটা নিয়ে বিশাল প্রতিযোগিতা হচ্ছে। তাহলে এটাকে কেন্দ্র করে দেখা গেছিল মানে দুর্বল করে দিয়েছিল জায়গাটাকে, তারা দুর্বলতা বুঝতে পেরেছিল। যার ফলে দেখবে যে কোম্পানি নিজের বাণিজ্যিক স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিল। তাছাড়া রাজনৈতিক অশান্তি কোম্পানির ব্যবসা বাণিজ্যের পথেও বাধা ছিল। এই ফলে রাজ্যগুলো দলাদলির সুযোগে কোম্পানি সেগুলো দখল করার চেষ্টা করে। ব্রিটিশ কোম্পানির অগ্রাসনী নীতির অন্যতম রূপ ছিল অধীনতামূলক মিত্র নীতি, যেটা প্রয়োগ করেছিলেন লর্ড ওয়েলেসলি। এই নীতি প্রয়োগ করে দেশীয় বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ভারতের আঞ্চলিক শক্তিগুলির বিবাদ জড়িত অশান্তিকে ওয়েলেসলি ব্রিটিশ শাসনের পক্ষে বিপদ হিসাবে তুলে ধরেছিল এবং তারপর সরাসরি অথবা যুদ্ধের মাধ্যমে দেশীয় শক্তিগুলিকে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিতে বাধ্য করেছিল। যার ফলস্বরূপ দেখো যে অষ্টদশ শতকে হায়দর আলী এবং টিপু সুলতান দেখা গেছিল মহীশূর রাজ্যে দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শক্তি ছিল। কিন্তু মহীশূরের সেনাবাহিনী ইউরোপীয় কায়দায় গড়ে তোলা হয়েছিল। মহীশূরের আঞ্চলিক বিস্তার এবং অর্থনৈতিক স্বার্থ পূরণ করতে গিয়ে বিভিন্ন শক্তির সঙ্গে হায়দর আলী এবং টিপু সুলতানের সংঘর্ষ হয়েছিল এবং এই দ্বন্দ্বে ক্রমশ দেখা গেছিল ব্রিটিশ কোম্পানির নাক গলাতে থাকে। ফলে নিজেদের বাণিজ্যিক স্বার্থে রক্ষার জন্য মহীশূরের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই উদ্যোগ হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর দেখবে আমরা এটা আছে ইঙ্গ মহীশূর যুদ্ধ, যেটা 4টা হয়েছিল 1767 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত, যেখানে দেখা গেছিল প্রথম আর দ্বিতীয় যেটা ইঙ্গ মহীশূর যুদ্ধ, সেখানে হায়দর আলী নেতৃত্ব দিয়েছিল। কিন্তু দ্বিতীয় যখন ইঙ্গ মহীশূর যুদ্ধ চলছিল সে সময় দেখা যাচ্ছে যে হায়দর আলী তিনি 1782 খ্রিস্টাব্দে ক্যান্সার রোগে মারা যায়, যেটাকে কর্কট বলা হতো কেমন। এবং তারপর দেখা যাচ্ছে যে টিপু সুলতান তিনি দেখা গেছিল যে মাঙ্গলোরে তাকে সন্ধি গ্রহণ করতে হয়। এবং এরপর দেখা যাচ্ছে যেটা তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ আর চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, এগুলো দেখা গেছিল যে টিপু সুলতানের সাথে হয়েছিল। যেখানে দ্বিতীয় যে ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল সেখানে দেখা গেছিল যে টিপুকে নিজের পুত্রদেরকেও দেখা গেছিল যে ক্ষতিপূরণের মানে দ্বিতীয় যে ইঙ্গ মহীশূর যুদ্ধ ছিল সেখানে দেখা গেছিল যে ব্রিটিশরা টিপু সুলতানের রাজধানী শ্রীরঙ্গপত্তনটা নিয়ে নিচ্ছে এটা কেমন। এবং ক্ষতিপূরণ হিসেবে দেখা যাচ্ছে যে টিপু সুলতান তার 2 পুত্রকে ইংরেজদের হাতে দিয়ে দিতে হচ্ছে, মানে কতটা ভয়ঙ্কর একটা চুক্তি। এরপর দেখা যাচ্ছে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, যেখানে দেখা গেছিল যে টিপু সুলতানকে খুবই ভয়ঙ্কর ভাবে পরাজিত করা হয়। এবং তারপর দেখা যাচ্ছে যে লর্ড ওয়েলেসলি তিনি টিপুকে অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করতে বাধ্য করেন। এবং তারপর দেখা যাচ্ছে যে যখন দেখা যায় চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, তখন এই যুদ্ধে দেখা যায় যে টিপু সুলতান 1799 খ্রিস্টাব্দে পরাজিত এবং নিহত হয়েছেন, মারা যান। ফলে মহীশূর সাম্রাজ্যের পতন ঘটে এবং তারপর এখানে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ হচ্ছে। তাহলে চতুর্থ ইঙ্গ মহীশূরের মাধ্যমে লর্ড ওয়েলেসলি মহীশূরে রাজ্যে চূড়ান্ত আঘাত আনে এবং রাজধানী শ্রীরঙ্গপত্তন রক্ষা করতে গিয়ে টিপু সুলতান মারা যায় এবং অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে মহীশূরের সমস্ত রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয় এবং মহীশূর রাজ্যের বেশ কিছু অঞ্চল দেখা গেল যে সরাসরি কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এবং কোম্পানির শাসন প্রতিষ্ঠা এবং কোম্পানির সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল মহীশূর এবং হায়দ্রাবাদকে মহীশূরের কিছু অংশ দিয়ে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে ইঙ্গ ফরাসি যুদ্ধ, যেখানে ভারতীয় উপনিবেশ গড়ে তোলার জন্য বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য দেখা যেত যে ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে মানে স্বার্থের সংঘাত ছিল, যেটা 20 বছর। মানে প্রথমে দেখা গেছিল যে পর্তুগিজ ছিল, তারপরে ধরো ওলন্দাজ, ফরাসি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা তো মানে এসেছিল বাণিজ্য করতে। এবার দেখা যাচ্ছে যে ইংরেজরা কি করছে যে এক একটা শক্তির সাথে বিরুদ্ধ করছে, মানে যুদ্ধ করছে এবং তারপর সেই শক্তিটাকে সরিয়ে দিচ্ছে। ঠিক সেরকম শেষ পর্যন্ত দেখা গেছিল বাকি যেগুলো ছিল বণিকগুলো তাদের কাছ থেকে রেহাই পেয়ে যাচ্ছে, কিন্তু ফরাসির সাথে দেখা গেছিল ব্রিটিশদের দেখা গেছিল দীর্ঘ 20 বছর সংঘর্ষ হয়েছিল। 1744 খ্রিস্টাব্দ থেকে 1763 খ্রিস্টাব্দের মধ্যে এই সংঘাত মূলত দক্ষিণ ভারতে সীমাবদ্ধ ছিল এবং করমণ্ডল উপকূলে এবং তার পশ্চিম ভূমি ইউরোপীয়রা কর্ণাটক নাম দিয়েছিল। এবং এই অঞ্চলে 3টি ইঙ্গ ফরাসি যুদ্ধের মূল কেন্দ্র, একটা হচ্ছে ভারতের ফরাসিদের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল চন্দননগর এবং পন্ডিচেরি। তাহলে এই অঞ্চলেই ছিল 3টি ইঙ্গ ফরাসি যুদ্ধের মূল কেন্দ্র, এটার নাম দিয়েছিল কি কর্ণাটক। যার জন্য দেখবে যে কর্ণাটকের যুদ্ধ এটা আমরা পাই। এখানে দেখা যাচ্ছে যে ফরাসিদের গুরুত্বপূর্ণ কেন্দ্র কি ছিল, একটা ছিল চন্দননগর আর একটা ছিল পন্ডিচেরি, এই দুটো। এই সময় পন্ডিচেরির ফরাসি গভর্নর জেনারেল দুবলে স্থানীয় রাজা এবং নবাব অঞ্চল প্রধানদের সেনাবাহিনী এবং সম্পদ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্যবহার করতে চেয়েছিল। এবং 1707 খ্রিস্টাব্দে দেখো যে বন্দিবাসের যুদ্ধ, যেটা তৃতীয় কর্ণাটক যুদ্ধ, এবং ফরাসিদের চূড়ান্ত পরাজয় হয়েছিল এবং এই পরাজয়ের ফলে ভারতে ব্রিটিশদের ক্ষমতা বিস্তারের পথে আর কোনো ইউরোপীয় প্রতিদ্বন্দ্বিতা রইল না। যেহেতু ধরো কর্ণাটকের যুদ্ধগুলো হয়েছিল তার জন্য এটা নাম ছিল কর্ণাটকের যুদ্ধ, যেখানে আমরা প্রথম কর্ণাটকের যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ এবং তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। আর তৃতীয় কর্ণাটকের যুদ্ধে দেখা যাচ্ছে ফরাসিরা পরাজিত হচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে যে ইংরেজদের মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বসর্বা হয়ে যায়। দাক্ষিণাত্যে তখন মারাঠা জোটের আধিপত্য বোঝাই ছিল। তাহলে মহীশূরে তো দেখলে যে কিভাবে পরাজয় ঘটলো টিপু সুলতানের মারা যাওয়ার সাথে সাথে। তো পেশোয়া পদের অধিকার নিয়ে মারাঠা জোটের মধ্যে বিবাদ হলো এবং রঘুনাথ রাও পেশোয়া নারায়ণ রায়কে হত্যা করে। তখন মারাঠা সর্দাররা রঘুনাথ রায়ের বিরুদ্ধে একজোট হয়েছিল এবং রঘুনাথ রাও ব্রিটিশদের কাছে
রঘুনাথ রাও ব্রিটিশদের কাছে সাহায্যের জন্য আবেদন করেছিল। মাদ্রাজ এবং বোম্বাই থেকে ব্রিটিশ বাহিনী রঘুনাথ রাওয়ের সাহায্যের জন্য যায়। ক্রমে দেখা যায় যে মারাঠা জোটের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সংঘাত শুরু হয়। যদিও দেখা যায় যে 1792 সালে সলবয় চুক্তিতে কোম্পানির সঙ্গে মারাঠার সম্পর্ক ভালো হয়ে যায় এবং কোম্পানি বিরোধী শক্তি জোট ভেঙে যায় এবং পেশোয়া পদ নিয়ে অবশ্যই মারাঠা সর্দারদের দ্বন্দ্ব চলতে থাকে। সেই সুযোগে দেখা যাচ্ছে যে লর্ড ওয়েলেসলি মারাঠা শক্তির সঙ্গে সরাসরি সংঘাতে উদ্যোগী নেন এবং 1802 খ্রিস্টাব্দে কোম্পানি পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে বেসিনের চুক্তির মাধ্যমে অধীনতামূলক মিত্রতার চুক্তিতে সই করিয়ে নেয় এবং পেশোয়ার দরবারে ব্রিটিশ রেসিডেন্ট বসানো হয়। কোম্পানির সমর্থন নিয়ে দ্বিতীয় বাজিরাও শাসন চলতে থাকে, কিন্তু দাক্ষিণাত্যের বিভিন্ন জায়গায় মারাঠাদের সঙ্গে কোম্পানির লড়াই অব্যাহত থাকে। শেষ পর্যন্ত দেখা যায় যে পেশোয়া দ্বিতীয় বাজিরাও বিভিন্ন মারাঠা গোষ্ঠী একজোট হয় এবং তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়। মারাঠাদের সাথে ইংরেজদের প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ এবং তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল 1817 থেকে 1819 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এই যুদ্ধে মারাঠা বাহিনী বিপর্যস্ত হয় এবং কোম্পানি পেশোয়ার সমস্ত এলাকা দখল করে এবং পেশোয়ার যে পদরা সেটা বিলুপ্ত করে দেওয়া হয় এবং বিভিন্ন মারাঠা শক্তি অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নেয় এবং দাক্ষিণাত্যে ও দক্ষিণ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার চূড়ান্ত রূপ পায়। প্রথমে দেখা গেল মহীশূর, তারপর দেখা গেল মারাঠা, পুরোটাই দেখা গেল কি অধীনতামূলক মিত্রতা নীতিতে চলে গেল। এরপরে আমরা দেখবো উত্তর ভারত। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম? দেখো, একধারে দেখো পূর্ব ভারত বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নিল, অনেক আগে বক্সা যুদ্ধের পর দেওয়ানিলা পেয়ে গেল। তারপর দেখা গেল দাক্ষিণাত্যে এই সময় মারাঠারা মহীশূর এরা শক্তিশালী ছিল। তো দেখা গেল পরবর্তীকালে প্রথমে মহীশূরকে তো নিয়ে নিল অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে, তারপর ধরো যেটা মারাঠা সেটাও নিয়ে নিল। এরপরে দেখা যাচ্ছে উত্তর ভারত। তাহলে কি হলো? দেখো, পুরো ভারতটা দেখা যাচ্ছে যে একটু একটু করে অংশ করে পুরোটাই তারা ব্রিটিশরা নিজেরা দখলে চলে আসে। মানে এটাই হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি, যেখানে পুরো ক্ষমতাটাই চলে আসছে একটা অন্য শক্তিশালী দেশের অধীনে চলে যাচ্ছে, পুরো রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সমস্ত। তো উত্তর ভারতে দেখা গেছিল অযোধ্যা এবং পাঞ্জাবে কোম্পানির অগ্রাসনের মুখে হয়েছিল এবং 1773 খ্রিস্টাব্দে দেখা গেছিল যে অযোধ্যার নবাব প্রতিনিধি নিয়োগ করা হয়। তাছাড়া কোম্পানির স্থায়ী সেনাবাহিনী অযোধ্যায় মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি অযোধ্যার উত্তরাধিকারী নিয়ে গোলযোগ তৈরি হয়। এবার এই সময় পরিস্থিতির সুযোগ নিয়ে অযোধ্যার প্রশাসনের হস্তক্ষেপ করে কোম্পানি বিভিন্ন অঞ্চল দখল করে। দেখবে যে অযোধ্যার বলেছিল যে অযোধ্যার কুশাসনের অজুহাতে দেখা গেছিল কি করেছিল ব্রিটিশরা অযোধ্যাটা দখল করে নিয়েছিল। এরপর বেঁচে রইল অযোধ্যা দখল করে নিল। এরপর রয়েছে পাঞ্জাব। উত্তর ভারতে দেখা যায় যে পাঞ্জাবে শিখ শক্তির মোকাবিলা করাই কোম্পানির পক্ষে বাকি ছিল। তাহলে এরপরে রয়েছে পাঞ্জাব। এবার পাঞ্জাবে তাহলে কি শিখ? এখানে দেখবে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল, তারপরে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল। শিখদের মধ্যে উত্তরাধিকারী নিয়ে দ্বন্দ্ব পাকিয়েছিল এবং রাজনৈতিক গোলযোগের ফলে উত্তর ভারতে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল। মানে তারা তো ধরো বাণিজ্য করতে আসছিল, তারপরে এটাও ছিল যে পুরো ভারতে তাদের অধীনে চলে যাবে। ফলে অশান্ত পরিস্থিতি শান্ত করার দোহাই দিয়ে ব্রিটিশ কোম্পানি পাঞ্জাব হস্তক্ষেপ শুরু করে। 1845 সালে দেখা যাচ্ছে যে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ শিখ বাহিনী হেরে যায় এবং লাহোরে চুক্তি হয়েছে 1846 খ্রিস্টাব্দ অনুযায়ী। দেখা যায় যে জলন্ধর দোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং শিখ দরবারে ব্রিটিশ রেসিডেন্ট দেখা গেছে নিযুক্ত করে। তাহলে এই যে ছবিটা দেখো, এই ছবিটা হচ্ছে টিপু সুলতানের পরাজয় এবং এই ছবিটা হেনরি সিংলিটন এর আঁকা। কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে। এরপর আমরা দেখবো সত্যবিলোপ নীতি। সত্যবিলোপ নীতি মানে হচ্ছে ধরো যে সকল দেশীয় রাজা অপুত্রক অবস্থায় মারা যাবে তাদের রাজ্যটা কিন্তু ব্রিটিশরা গ্রহণ করে নেবে। মানে ধরো কোনো একজন রাজা তার পুত্র নেই, এবার অনেক ক্ষেত্রে কি হতো যে তারা কোনো ধরো দত্তক নিত, যে যেমন ধরো আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল, তখন সে কি করলো যে তার মেয়ে ছিল যে সব থেকে ছোট মেয়ে, কনিষ্ঠ মেয়ে, তার যে পুত্র ছিল তাকে সিরাজউদ্দৌলা লেগে পুষিয়ে দিল। তাহলে কি এখানে দত্তক ব্যবহার করা হলো। তো সত্যবিলোপ নীতিতে বলাই হয়েছিল যে কোনো দেশীয় রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে তার রাজ্যটা কিন্তু ব্রিটিশরা নিয়ে নেবে। সেখানে কিন্তু দত্তকের যেটা স্বীকৃতি দেওয়া হবে না। মানে বুঝতে পারছো যে রাজা কে বসবে না সেটাও পর্যন্ত দেখা যাচ্ছে ইংরেজরা ঠিক করে নিচ্ছে। তো সত্যবিলোপ নীতির প্রয়োগের মাধ্যমে কোম্পানি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে দেখা গেছে কর্তৃত্ব উদ্যোগে চূড়ান্ত রূপ পেয়েছিল এবং এই নীতির প্রয়োগ করে লর্ড ডারোস যেটা করেছিল 1848 খ্রিস্টাব্দে। সত্যবিলোপ নীতি যেটা 1848 খ্রিস্টাব্দে করেছিল, প্রথম করেছিল সাতারাতে। কেমন? এখানে একটা ছবি রয়েছে যে পেশোয়া দরবারে ব্রিটিশ রেসিডেন্ট এবং মারাঠা নেতৃত্বের চুক্তি যেটা হয়েছিল 1890 খ্রিস্টাব্দে এবং ছবিটি এঁকেছিল থমাস দানিয়েলের আঁকা। দেখো, এটা হচ্ছে ব্রিটিশ একজন প্রতিনিধি যে ব্রিটিশদের হয়ে কি করতো, নিজেকে রিপ্রেজেন্ট করতো। কোম্পানির অগ্রাসনের রূপ প্রকট হয়েছিল যেসব সত্যবিলোপ নীতি নিয়ে দেখছি। ভারতীয় শাসকদের কোনো পুরুষ উত্তরাধিকারী থাকতো না, তাদের শাসন এলাকা কোম্পানি হস্তগত হতো। এভাবে দেখা যাচ্ছে যে লর্ড ডালহৌসি সাতারা যেটা 1848, তারপর সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি অঞ্চল দখল করে নেয় এবং কোম্পানির সেনাবাহিনীর খরচ মেটানোর জন্য হায়দ্রাবাদের বেরার প্রদেশ ছিনে নেয় ডালহৌসি এবং 1856 খ্রিস্টাব্দে অপশাসনের অভিযোগে দেখা যাচ্ছে যে অযোধ্যার বাকি অংশটা কোম্পানির নিজের দখলে নিয়ে আসে। তাহলে এতদিন ধরে রেসিডেন্ট বসালো, বিভিন্ন ধরনের নীতি নিল, প্রতিনিধি বসালো, এরপর অযোধ্যা যেটা বাকি অংশ সেখানে বলছে যে এখানে কুশাসন হচ্ছে। এবার এটার অজুহাতে কি করলো লর্ড ডালহৌসি, তিনি দেখা গেল কোম্পানি
বাকি যে অঞ্চলটা দখল করে নিল। দ্বিতীয় যেটা ইঙ্গো শিখ যুদ্ধ হয়েছিল, যেটার ফলে দেখা যাচ্ছে পাঞ্জাব ও কোম্পানির অধিকার চলে যায়। এভাবে দেখা যায় 1857 খ্রিস্টাব্দের মধ্যে লর্ড ডালহৌসির নেতৃত্বে ভারতের উপমহাদেশে 60 ভাগেরও বেশি অঞ্চল ব্রিটিশ কোম্পানির অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে দেখো, প্রথমে পূর্ব ভারত, তারপর দক্ষিণ ভারত, তারপর উত্তর ভারত, পুরোটাই হয়ে গেছে, পশ্চিম ভারত যেমন বাকি গেছে। এটা হচ্ছে একটা ম্যাপ, যেটা অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন রাজনৈতিক শক্তি, যেটা 1856 খ্রিস্টাব্দে মানে বক্সার যুদ্ধের ঠিক পরে। এই ম্যাপটা যদি দেখো ভালোভাবে, এই ম্যাপটা আমরা দেখতে পাবো যে প্রথমে হচ্ছে মারাঠা অধীন অঞ্চল। মারাঠা অধীন অঞ্চল হচ্ছে যেটা, এটা হচ্ছে মারাঠা অধীন অঞ্চল। এখানটা এই পুরোটা হচ্ছে মারাঠা অধীন অঞ্চল। তাহলে মারাঠাদের অধীন অঞ্চল হচ্ছে এই জায়গাটা। তারপরে আছে যেটা হচ্ছে নিজামের অঞ্চল। নিজামের অঞ্চল হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, তারা কালিটা চেঞ্জ করে দিই। নিজামে যেটা অঞ্চল হচ্ছে সেটা হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে নিজামের, এটা হলো। তারপরে হচ্ছে যে মহীশূরের অঞ্চল। মহীশূরের অঞ্চল এটা হবে, এটা হচ্ছে মহীশূরের অঞ্চল, এই জায়গাটা। তাহলে এখানটা হচ্ছে মারাঠা, এধারটা হচ্ছে নিজামের, তাহলে এখানটা হচ্ছে নিজাম, আর এখানটা হচ্ছে মারাঠা, এটা হচ্ছে মহীশূর। আর বাকি যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এটা যদি কালারটা চেঞ্জ করি, তাহলে এই জায়গাটা যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা আর এই জায়গাটা, এইগুলো কিন্তু ব্রিটিশদের অধীনে হয়ে গেছিল এই জায়গাটা। এবং পরে এটা কিন্তু কত সালে হয়েছিল, এটা হয়েছিল 1756, অর্থাৎ বক্সার যুদ্ধর পরে। তাহলে আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ব্রিটিশদের, এই জায়গাটা ব্রিটিশদের হলো। আর এই জায়গাটা ছিল মারাঠাদের, এই জায়গাটা মারাঠাদের ছিল। এই জায়গাটা হচ্ছে নিজামের, হায়দ্রাবাদের নিজাম। আর এই জায়গাটা হচ্ছে মহীশূর। মহীশূরের রাজধানী শ্রীরঙ্গপত্তনম। কিন্তু পরে দেখো যে এত কিছু হওয়ার পরে দেখা যাচ্ছে ইংরেজরা এবার এদেরকে পুরোটা পরাজিত করেছে, মানে বুঝতে পারছো যে পুরো জায়গাটা এবার ব্রিটিশদের অধীনেই চলে যায়, পুরো জায়গাটা। এছাড়া দেখো যেটা ছিল অযোধ্যা, তারপরে দেখলাম পাঞ্জাব, তাহলে পাঞ্জাব এধার সাইডেও চলে যাচ্ছে, তাহলে এই জায়গাগুলো দখল করে নিচ্ছে। তাহলে যার জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের নীতি ব্যবহার করে দেখা যাচ্ছে পুরোটাই ব্রিটিশদের অধীন চলে যাচ্ছে। মানে 1857 খ্রিস্টাব্দে যদি ম্যাপটা দেখো, তাহলে এই পুরো জায়গাটাই কিন্তু ব্রিটিশদের অধীনে চলে যাচ্ছে, পুরো জায়গাটা, বুঝলে। আর এই যে ম্যাপটা দেখছো, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 1765 খ্রিস্টাব্দের একটা ম্যাপ, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, ব্রিটিশদের শাসন, মারাঠাদের শাসন, নিজামের শাসন, মহীশূরের শাসন, এগুলো দেখতে পাচ্ছি। কিন্তু এগুলো পুরোটা দেখা যাচ্ছে ব্রিটিশরা নিজেদের নিয়ে যাচ্ছে। তাহলে দেখো যে মির্জাফর নিজের ক্ষমতা, সে চাইছিল সে রাজা হবে, সে শাসক হবে, এবং সে করতে গিয়ে দেখো পুরো জায়গাটাই কিভাবে দেখা যাচ্ছে যে 190 বছর ব্রিটিশদের অধীনে পুরো ভারতটা চলে যাচ্ছে। এবং সে সময় পুরো শাসন, পুরো অত্যাচার, অনেক ভালো কাজও করেছিল, যেমন ধরো রেলপথের ব্যবস্থা ছিল, ডাক ব্যবস্থা করেছিল। তো সেগুলো তারা নিজেদের জন্যই কিন্তু করেছিল। রেলপথে যেমন ব্যবস্থা করেছিল, তখন কোথাও যদি কোনো বিদ্রোহ হতো, আগে সেই সেনাবাহিনীর মাধ্যমে সেখানে পাঠানো হতো সে বিদ্রোহটা দমন করতে। তো আজকের ক্লাসে এতটা পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা যেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, সেটা সম্পর্কে জানবো। তোমরা বলবে যে আজকের ক্লাসটা কেমন লাগলো, তোমরা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে। কিভাবে পড়ালে তোমরা উপকৃত হবে সেগুলো তোমরা জানাবে, তাহলে সেভাবে আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো।